আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাই আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাই আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, অল ক্লিয়ার আছে বলতেছো, ঠিক আছে। তা চলো স্টার্ট করি। আমরা মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারের 6 নম্বর ক্লাসটা করতেছি আজকে। গত ক্লাসে হোমওয়ার্ক ছিল, দুইটা ম্যাথ হোমওয়ার্ক ছিল, ট্রাই করছিলা হোমওয়ার্কগুলো। ফার্স্ট ম্যাথটা বের করি হোমওয়ার্কের। এটা কি পারছিলা তোমরা? পারছিলা এটা? আচ্ছা, এই যে হোমওয়ার্ক কেউ কেউ করে নাই, হোমওয়ার্কগুলো অবশ্যই করবা। হ্যাঁ চলো শুরু করি আমরা এটা। হ্যাঁ হোমওয়ার্কের সলভটা দিয়ে শুরু করি। বলছে 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ বিন্দুগুলোতে যথাক্রমে 1 কেজি, 2 কেজি, 3 কেজি ও 4 কেজি ভরের বস্তুকে স্থাপন করা হলে বর্গের কেন্দ্রে মহাকর্ষীয় বিভবের মান যদি এক্স জি হয়। এক্স জি দিয়ে কি বোঝাতে জানো? মানে একটা সহগ। এক্স হচ্ছে এখানে একটা সহগ। হ্যাঁ মানে জি এর একটা সহগ হিসেবে তুমি অ্যান্সারটা বের করবা। এক্স এর মান কত, মানে জি এর সহগটা যেটা সেটার মান কত জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলো আঁকি। প্রথমত আমাকে যেহেতু কি বলছে 2 মিটার বাহুর একটা বর্গ, একটা বর্গ আঁকলাম। সাপোজ ধরো এটা হচ্ছে বর্গ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? 2 মিটার করে। ঠিক আছে, প্রতিটা বাহু হচ্ছে 2 মিটার করে। ওকে, বলছে এটার শীর্ষবিন্দুগুলো মানে কর্নারের পয়েন্টগুলোতে যথাক্রমে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, আমি এখান থেকে আকাশ শুরু করি। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। তো 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি ভরের 4টা ভর আছে। হ্যাঁ, বর্গের কেন্দ্রে মহাকর্ষীয় বিভবের মান কত? বর্গের কেন্দ্র ধরো সাপোজ এই হচ্ছে আমার কেন্দ্রবিন্দু, এখানে মহাকর্ষীয় বিভবের মান কত হবে? এই 4টা ভর থাকার কারণে কেন্দ্রে মহাকর্ষীয় বিভব কত আসবে। আচ্ছা, আমরা গত ক্লাসে মহাকর্ষীয় বিভবের সূত্র শিখছি, সূত্র শিখছি না? ফর্মুলা কি ছিল? মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। এম হচ্ছে কি ভরের ভ্যালু, আর হচ্ছে ওই ভর থেকে যত দূরের বিন্দুতে তুমি মহাকর্ষীয় বিভব বের করবা সেই ভ্যালু। তো আমরা প্রতিটা ভরের জন্য এই কেন্দ্রবিন্দুতে বিভব বের করব, v1, v2, v3, v4 হিসেবে। বিভব স্কেলার রাশি, তাই মোট বিভবটা হবে কি এই বিভবগুলোর যোগফলের সমান। মোট বিভবটা কি হবে? এই বিভবগুলোর যোগফলের সমান। দ্যাট মিন্স আমার কাজ হচ্ছে কেন্দ্রে মোট বিভব বের করা, তাই তো? তো কেন্দ্রে মোট বিভব v ইজ ইকুয়াল টু কত? v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4। 4টা ভরের জন্য কেন্দ্রে 4টা বিভব আসবে, ওই 4টা বিভব বের করব। হ্যাঁ আচ্ছা, তো আমার ডিস্টেন্স নিয়ে কাজ করতে হবে না? ডিস্টেন্স নিয়ে কাজ করতে হবে। ডিস্টেন্স বলতে আমার এই ডিস্টেন্সটা লাগবে কিনা? এই ডিস্টেন্সটা লাগবে। যে কোনো একটা ভর থেকে যেই দূরত্বে আমি বিভব বের করব সেই দূরত্বের মান, এই যে একটা ভর 4 কেজি ভর, 4 কেজি ভর থেকে কত দূরত্বে বের করবো? এই দূরত্বে বের করবো, এই ডিস্টেন্সটা লাগবে। এই ডিস্টেন্সটা কত হবে ভাইয়া? আগে বলো টোটালটা কত? টোটালটা কত? টোটাল যে ডিস্টেন্সটা আছে, টোটাল ডিস্টেন্সটা কত? কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? একটা সূত্র ছোটবেলায় পড়ছো কিনা জানি না, কর্ণের দৈর্ঘ্যের সূত্র একটা সূত্র ছিল, রুট টু এ। রুট টু এ এরকম একটা সূত্র ছিল, তোমরা পড়ছো তাই না? তো এ কি? প্রতিটি বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এ করে হয় রুট টু এ। আমার এখানে এ এর ভ্যালু হচ্ছে মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যের ভ্যালু হচ্ছে 2 মিটার, তাহলে আমি বেসিক্যালি এটা লিখবো 2 রুট। ঠিক আছে, 2 রুট। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন এই দিকে চলে আসবো। প্রতিটা ভরের থেকে কি একই ডিস্টেন্স না? প্রতিটা ভর বা প্রতিটা কর্নার থেকে কিন্তু একই ডিস্টেন্স। এটা থেকেও রুট টু এ, এটা থেকেও রুট টু এ, এটা থেকেও রুট টু এ। আমি প্রতিটা ডিস্টেন্স, এটা একটা 2 রুট টু ডিস্টেন্স, এতটুকু একটা 2 রুট টু ডিস্টেন্স। ঠিক আছে, প্রতিটা ভর থেকেই 2 রুট টু ডিস্টেন্স করে। ঠিক আছে, প্রতিটা ভর থেকে। ওকে, তাহলে এখন আমরা 4টা ভরের জন্য আলাদা আলাদা ভাবে লিখে ফেলি। তো v1 এর ভ্যালু ধরো লিখতেছি মাইনাস জি ইন্টু ভরের মান, ফর্মুলায় লিখে আগে দাঁড়াও, m1 ডিভাইড বাই ডিস্টেন্স আর। ঠিক আছে, এটা একটা গেল, প্লাস মাইনাস দিয়ে জি m2 ডিভাইডেড বাই আর, প্লাস দিয়ে মাইনাস জি m3 ডিভাইডেড বাই আর। কারণ সবগুলো ডিস্টেন্স বেসিক্যালি আর, আমি আর করেই ধরতেছি। কর্ণের দৈর্ঘ্যটা যেটা, কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা
একটা জিনিস, আমার কি পুরোটা দৈর্ঘ্য লাগবে? এখানে শুধু √2 হবে না, আমার কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। আমি কিন্তু 2√2 দিয়ে লিখছি, এটা কিন্তু এতটুকু না, 2√2 হচ্ছে পুরাটা। তো আমার এখানে কিন্তু একটা ভুল হয়েছে ভাইয়ার, ভাইয়ার একটা ভুল হয়েছে। ভুলটা কি? এখানে প্রতিটা √2 করে, পুরাটা হচ্ছে কত? পুরাটা হচ্ছে 2√2। আমার অর্ধেকটা লাগবে, আমার তো পুরাটা লাগবে না, আমার তো পুরাটা লাগবে না। পুরাটা লাগবে কি? আমার এতটুকু লাগবে। এতটুকুটা কত? পুরাটা 2√2, এটার অর্ধেক। তো আমি আর হিসেবে যেটাকে বলতেছি, যে কোনো একটা ভর থেকে কেন্দ্রের ডিস্টেন্স, এটা বেসিক্যালি কি 2√2 ডিভাইডেড বাই 2, মানে আসবে শুধু √2, মানে শুধু √2 করে আসবে, শুধু √2, শুধু √2 করে। ঠিক আছে, প্রত্যেকটা আর লেখা দরকার নেই আলাদাভাবে, দুইটা লিখলাম, এটাও √2 এটাও √2। ঠিক আছে, আর গুলো হচ্ছে √2 করে। ঠিক আছে, আচ্ছা। তারপর প্লাস মাইনাস GM4 ডিভাইডেড বাই আর। দেখো অনেকগুলো জিনিস কমন যায়, একই না? সবগুলো ডিস্টেন্স আর মানে √2 করে একই, তাহলে আমি কমন নিতে পারি কি কি? এখানে -G/r, এই রাশিটা কমন নিতে পারি। কমন নিয়ে ভেতরে থাকতেছে কি M1 যোগ M2 যোগ M3 যোগ M4, তাই না? এই জিনিসটা থাকতেছে। তাহলে দেখো আমার এখানে ভ্যালুগুলো যদি বসাই, -G/r এর জায়গায় ভ্যালু বসাই দিব কত? √2। ঠিক আছে, এই যে √2 ডিস্টেন্স দূরে যেহেতু আছে, এটাকে 1 + 2 + 3 + 4, তাহলে আলটিমেটলি আসবে কত? 3 × 2 = 5, 5 × 5 = 10, 10 ডিভাইডেড বাই √2, তো এরকম আসতেছে 10 ডিভাইডেড বাই √2, আর জি তো জি এর মতন ছিল। তাহলে আমাকে বলছিল না এরকম একটা ফরম্যাটে বিভবের মানটা আনতে? আমি কিন্তু এরকম একটা ফরম্যাটে, এই যে বিভবের মান আসলো কত, জি এর একটা সহগের ফরম্যাটে নিয়ে আসছি, এই ফরম্যাটে কিন্তু নিয়ে আসছি। তুমি তুলনা করো, তুলনা করলে দেখতে পারো এখানে জি এর সহগ হচ্ছে এক্স, আর আমার প্রাপ্ত ফলাফলে জি এর সহগ হচ্ছে কত? 10/√2। তাহলে আমি এই 10/√2 কে কি এক্স বলতে পারি? অতএব এক্স ইজ ইকুয়াল টু কত? 10/, ঠিক আছে, এটা লিখে দিলেও হবে। বুঝতে পারছো? আর সামনে একটা মাইনাস দিয়ে রাখবা, কারণ মাইনাস তো আসেই, এই যে এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসটা আছে, মাইনাসটা কিন্তু থাকবে, মাইনাসটা কিন্তু থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে -10/√2 এইটা হবে আমার ফাইনাল অ্যান্সার। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝলাম। এবার চলো সামনের দিকে আগাই। আরেকটা হোমওয়ার্ক ছিল তোমাদের, এইটা কি চেষ্টা করছিলা? এই হোমওয়ার্কটা ট্রাই করছিলা তোমরা? কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষে m ভরের 3টা বস্তু স্থাপন করা আছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ত্রিভুজের ভর কেন্দ্রে মহাকর্ষীয় বিভবের মান নির্ণয় করো। তাহলে কি ত্রিভুজ? এটা একটা সমবাহু ত্রিভুজ। 3টা শীর্ষে কত করে ভর আছে? প্রতিটাতেই m ভর আছে। তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা। এই যে সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান কি? সেম। প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান কি? একই, তাই না? আচ্ছা, 3টা শীর্ষে 3টা m ভর আছে, দিয়ে দিই 3টা শীর্ষে 3টা m ভর। এখানে একটা m ভর আছে, এখানে একটা m ভর আছে, এখানে একটা m ভর আছে। বলছে ত্রিভুজের ভর কেন্দ্র, ভর কেন্দ্রটা কোথায় আমি জানি না, ধরে নিলাম ভর কেন্দ্রটা এখানে। আমাদের ছোটখাটো কিছু জ্যামিতির ব্যাপার জানতে হবে, ছোটবেলায় যে জ্যামিতি পড়ছি মানে পদ্ম, সেই কিছু ব্যাপার জানতে হবে, আমি বলে দিব কোনটা। তোমরা কি জানো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? প্রতিটা কোণ, এই যে এই কোণটা, এই কোণটা, প্রতিটা কোণের মান কত করে? প্রতিটা কোণের মান 60। সমবাহু ত্রিভুজ মানেই প্রতিটা কোণের ভ্যালু 60। এটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা। আমরা কি দরকার বিভব বের করার জন্য? যেই ভরের জন্য বিভব বের করছি সেই ভরের মান দরকার, কারণ ফর্মুলা হচ্ছে -GM/r। আর কি দরকার? আর আরটা দরকার। আরটা মিন্স ভর থেকে যেই বিন্দুতে বিভব বের করব, আমি এই ভরের জন্য এই বিন্দুতে বিভব বের করব, এই ডিসটেন্সটা দরকার, এই ডিসটেন্সটা দরকার। তো এই ডিসটেন্সটা বের করতে হলে আমি এই ডিসটেন্সটাকে একটু আলাদা একটা দাগ দিয়ে প্রকাশ করি, এই ডিসটেন্সটা ভালো। দেখো তো এই ডিসটেন্সটা, গ্রিন কালারের যে ডিসটেন্স, এটা কিভাবে পাইতে পারি আমরা? এটা কিভাবে পাইতে পারি? আমি যদি এই একটা শীর্ষ থেকে সোজা একটা দাগ টান দিয়ে দিই, যেটা ধরো অন্য বাহুটাকে, বিপরীত বাহুটাকে ছেদ করে,
সোজা একটা লম্ব দাগ টান দিয়ে দিই। এতটুকু কি বুঝতেছ? এই লম্বটা এই পুরা বাহুটাকে দুই ভাগে ভাগ করছে, দুইটা ইকুয়াল ভাগে ভাগ করছে, মানে এই ভাগটা আর এই ভাগটা যে ইকুয়াল। ধরে নাও আমি যদি ধরি পুরো বাহুটা যদি হয় কত এ দৈর্ঘ্যের, তাহলে এতখানিটা কতটুকু, এতখানিটা কতটুকু a/2, a/2 দৈর্ঘ্যের। এটা কি পড়ছিলা ছোটবেলায় তোমরা? সমবাহু ত্রিভুজের যে কোনো এক শীর্ষ থেকে অপর বাহুর উপরে অঙ্কিত লম্ব, ওই বাহুটাকে মানে যেই বাহুর উপরে লম্ব অঙ্কন করছো সেই বাহুটাকে কি দুইটা সমান ভাগে ভাগ করে। আমরা এই জ্যামিতির কোন টুলটা ব্যবহার করলাম, কোন থিওরিটা ব্যবহার করলাম? সমবাহু ত্রিভুজ যে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবো, ওই লম্বটা যার উপরে লম্ব টানছো তাকে দুইটা সমান ভাগে ভাগ করছে। ওই বাহুটা যদি হয়, বিপরীত বাহুটা যদি হয় এ দৈর্ঘ্যের, এই দাগ টানার পরে এটা একটা a/2, এটা একটা a/2, সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে দেখো তো এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে কিনা, এই ত্রিভুজটার কথা আমি বলতেছি। ছোট একটা ত্রিভুজ তৈরি হয়েছে কেন? ছোট একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজটার দিকেই তাকাও, জাস্ট এই ত্রিভুজটার দিকে তাকাও। তাকায় আমার টার্গেট হচ্ছে, আমি জানি হচ্ছে ভূমিটাকে, আমি কাকে জানি? ভূমিটাকে। আমার কাকে দরকার? অতিভুজটাকে দরকার। তাহলে এই ত্রিভুজের এই যে কোণটা, এখানেও আরেকটা ছোট্ট জ্যামিতির পার্ট ব্যবহার হবে। এইতটুকু কোণটা কত বলো দেখি? এতটুকু কোণটা কত? ভর কেন্দ্র থেকে যদি আমি একটা শীর্ষ পর্যন্ত দাগ টান দিই, এটা এই কোণটাকে কি করবে? ইকুয়াল ভাগে ভাগ করবে। তাহলে আরেকটা জ্যামিতির প্রপার্টি ইউজ হচ্ছে, সেটা কি? ভর কেন্দ্র যদি এই বিন্দু হয়, ভর কেন্দ্র থেকে যে কোনো এক শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাটা কি করবে? এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই কোণটা পুরাটা ছিল 60, তাহলে শুধু এতটুকু একটা 30, শুধু এতটুকু আরেকটা 30। হ্যাঁ, সো আমার উপরের পার্টটা নিয়ে কাজ নাই, আমার শুধু এতটুকু পার্টটা নিয়ে কাজ, এটাকে 30 ডিগ্রি বলবো। আমি এতটুকু পার্টটাকে একটু জাস্ট আলাদা করে আঁকবো, এতটুকু পার্টটাকে জাস্ট একটু আলাদা করে রাখবো। আমার লাগবে হচ্ছে এই গ্রিন দাগটার দৈর্ঘ্য লাগবে। আর কি কি আছে? নিচে একটা ব্লু কালার দিয়ে দাগ দিই, এতটুকু একটা ব্লু কালার দাগ আছে, এটা কি a/2 যে দাগটা, শুধু এতটুকুটা। আর এখান দিয়ে যে একটা দাগ চলে গেছে, এটা হচ্ছে এটা। ঠিক আছে? আর এই কোণটাকেই আমরা দিলাম, এই যে এই কোণটাকেই দিলাম, এটা কত? 30 ডিগ্রিটা। তাহলে দেখো নিচের যে অংশটা বা নিচের যে বাহুটা, সেই বাহুটার দৈর্ঘ্য হলো, বাহুটার দৈর্ঘ্য হলো a/2। তাহলে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ সমান, এটা লম্ব, তাই না? এটা লম্ব 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। যেই সমকোণী ত্রিভুজের ভূমির মান তুমি জানো a/2, তোমার দরকার অতিভুজের মান। কোন ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করবা তুমি? কোন ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করবা? কজ না সাইন? তোমার ভূমি আর অতিভুজ নিয়ে কাজ তো, তাহলে দিবা হচ্ছে কজ। তাহলে cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আমরা পড়ছি তো। ভূমি কত? a/2, সরি, হ্যাঁ, ভূমি ভূমি বাই অতিভুজ, ভূমি কত? a/2। আর এই যে গ্রিন কালারের যে বাহুটা, এটা আমার দরকার, এটা আমি জানি না কত, এটা ধরে নিলাম r। এটাকে ধরে নিলাম কত? এই যে এই বাহুটাকে ধরে নিলাম কত? এটাকে ধরে নিলাম r। ঠিক আছে? ডিভাইড বাই r। ঠিক আছে? তাহলে এখন এই জায়গা থেকে তুমি ইজিলি r ইজ ইকুয়াল টু হিসাব করে ফেলতে পারবা কিনা? পারবা। আর এর পাশে যাবে a/2 cos 30 এখানে যাবে। ঠিক আছে? cos 30 এর ভ্যালু যদি তুমি বসাও, cos 30 এর ভ্যালু তুমি বসায় দাও, cos 30 ভ্যালু বসাই দিলে কত আসবে? বাই টু চলে যাবে না? বাই টু চলে যাবে, মানে cos 30 তো তোমরা সবাই জানো √3/2, তাহলে ডিভাইড বাই টু এই পার্টটা চলে যাবে। আমি লিখিয়ে দিই, √3 ডিভাইড বাই টু, তাহলে এটা বেসিক্যালি আসবে এরকম, a/√3। এই পর্যন্ত বুঝছো কিনা? এই ম্যাথে এইটা বের করাটাই হচ্ছে ক্রিটিক্যাল পার্ট ছিল। বাকি কাজ সহজ, বাকি কাজ তোমরা নিজেরাও পারবে, আমি জানি। বাকি কাজ যেটা, এটা জাস্ট ভ্যালু বসানো এন্ড হিসাব বের করা। ঠিক আছে? আমরা কি বের করছি? যে কোনো একটা ভর থেকে, সাপোজ এই যে ভরটা, যে কোনো একটা ভর থেকে, শীর্ষ থেকে ভর কেন্দ্রের দূরত্ব, এটা হচ্ছে ভর কেন্দ্র, যে কোনো একটা ভর থেকে ভর কেন্দ্রের ডিসটেন্সটা বের করছি। তো একইভাবে এই ভর থেকেও এই ভর কেন্দ্রের ডিসটেন্স কিন্তু এটাই, ডিসটেন্স কিন্তু চেঞ্জ হবে না, এই ডিসটেন্সটা কিন্তু ইকুয়াল টু দিস। এন্ড এই ভর থেকেও এই ভর কেন্দ্রের ডিসটেন্সটা কিন্তু এটাই, অর্থাৎ এই ডিসটেন্সটা কিন্তু সকল ভরের জন্য সত্য। এটাও একটা কি আসছে? a/√3, এটাও একটা a/√3। ঠিক আছে?
তাহলে আর গুলো আমরা বের করে ফেলছি, এটাও একটা আর, এটাও একটা আর। তাহলে আমরা এখন চলে যাব ডিরেক্ট সূত্রে। আমাদের যেহেতু কয়টা ভর, 3টা ভর, তাহলে আমার টোটাল যে বিভবটা আসবে, মোট বিভবটা বেসিক্যালি 3টা বিভবের যোগফল, V1 যোগ V2 যোগ V3। ঠিক আছে, তো V1 এর জায়গায় আমি ভ্যালু বসাই দিব, সূত্র বসাই দিব বেসিক্যালি মাইনাস জি, ভরগুলো তো সেম, আগের ম্যাথে ভরগুলো আলাদা ছিল, এখন ভরগুলো সেম, মাইনাস জি এম বাই আর, এটা V2 এর জায়গায় একই জিনিস, মাইনাস জি এম বাই আর, এটার জায়গায় মাইনাস জি এম বাই আর। তো 3টা জিনিস আছে, 3টা একই জিনিস, তাহলে যোগ মানে বেসিক্যালি বিয়োগ হচ্ছে, মানে মাইনাস এইভাবে লেখা যায়, মাইনাস 3 জি এম বাই আর। তো এখন ভ্যালুগুলো জাস্ট বসাই দাও, মাইনাস 3 থাকলো, এম এর তো আর ভ্যালু বসানোর কিছু নাই, এম এম এর মতন থাকবে, হ্যাঁ। আর এর জায়গায় ভ্যালু বসে যাবে, আর এর জায়গায় ভ্যালু বসে যাবে, আর এর ভ্যালু কত, এ বাই রুট 3, অন্য কালার দিয়ে বসাই, এ বাই রুট 3। তাহলে দেখো √3 তো ভাগ আকারে আছে, তাই না, এটা ওপরে উঠে যাবে, গুণ আকারে চলে আসবে, মানে এইরকম একটা কিছু আসবে ফাইনালি, যে -3√3, কারণ এটা ভাগ আকারে ছিল, ভাগের নিচে ভাগ আকারে ছিল, তো গুণ আকারে আলটিমেটলি আস, ডিভাইডেড বাই এ আর জি এম। ঠিক আছে, এই রকম একটা অ্যান্সার আসে কিনা দেখো তোমাদের, এইটুকু পর্যন্তই আনা যাবে, এতটুকু পর্যন্তই আনা যাবে, আর কিছু করার সুযোগ নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা পারবো, ওকে ফাইন, ঠিক আছে। এবার আমরা চলো আমাদের আজকের ক্লাসগুলার কনসেপ্টে যাব, হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাসের কনসেপ্টে যাব, তার আগে বিভবের গ্রাফটা একটু তোমাদের দেখাই দিই, বিভবের গ্রাফটা কেমন হবে। আমার সাথে সাথে আঁকো, সবাই আঁকো আমার সাথে সাথে, একটা এক্সিস আঁকো, এক্সিস সিস্টেম, ওয়াই অক্ষ আঁকো, দেন এক্স অক্ষ আঁকো, ওয়াই অক্ষ এক্স অক্ষ দুইটা আঁকলা। আচ্ছা, ওয়াই অক্ষের দিকে দাও ভি, আর এক্স অক্ষের দিকে দাও আর। ঠিক আছে, ওয়াই অক্ষের দিকে দিলা ভি, আর এক্স অক্ষের দিলে কি আর। বলো তো গ্রাফটা কেমন হবে, ভি বনাম আর গ্রাফ, কি গ্রাফ আঁকতেছি আমরা, বিভব বনাম দূরত্ব গ্রাফ, আর বা দূরত্ব যেটাই বলো, বাংলায় লিখলে বিভব বনাম দূরত্ব। বলো গ্রাফটা কেমন হবে। আমরা ভি এর সাথে আর এর সম্পর্কটা কিরকম দেখি, এরকম না, মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। ভি এর সাথে আর এর রিলেশনশিপটাকে এরকম, এরকম না, ধরো জি আর এম যদি ধ্রুবক থাকে, জি আর এম আর সমান সমান সরে গিয়ে সমানুপাতিক সাইন আসছে, ঠিক আছে, সমান সমান মাইনাস সমান সমান জি এম সরে গিয়ে সমানুপাতিক সাইন আসছে, ধ্রুবক যেহেতু এগুলো, এই রকম একটা জিনিসের গ্রাফ কেমন হবে। আমি তোমাদের অলরেডি এরকম একটা জিনিসের গ্রাফ পড়াইছিলাম গত ক্লাসে, ওয়াই ব্যস্তানুপাতিক এক্স গ্রাফ, এগুলো কিন্তু পড়ানোর কথা আমি তোমাদেরকে অলরেডি। তো ওয়াই ব্যস্তানুপাতিক এক্স গ্রাফটা কি এরকম শেপের হয়, এরকম শেপের হয় না, এরকম শেপের হয়। এটাই কি হবে, এটা কিন্তু মাইনাস নাই, মাইনাস আছে, মাইনাস নাই, মাইনাস নাই, তো মাইনাস থাকলে জিনিসটা জাস্ট এটাই হবে, কিন্তু জিনিসটা কোথা দিয়ে শুরু হবে ভাইয়া, নিচে দিয়ে, মানে উল্টায় যাবে আর কি। তোমরা জানো কিনা জানি না, ওয়াই সমান সমান এক্স আর ওয়াই সমান সমান মাইনাস এক্স, এরা কি, এটাকে বলে দর্পণ প্রতিবিম্ব, মানে আয়নায় আমরা ঠিক যেরকম অপোজিট উল্টায় যায় সেরকম, তাই না। মানে মাইনাস যদি থাকে, মাইনাস থাকলে কিরকম হয়, জাস্ট এটার মিরর বা এটার প্রতিবিম্ব, এখানে তুমি একটা আয়না চিন্তা করবে, এটা কি একটা আয়না চিন্তা করলে গ্রাফটা কিরকম হবে, এরকম, অন্য কালার দিয়ে কি গ্রাফটা কিরকম হবে, এই রকম, দেখো মিলছে কিনা, জাস্ট এটারই, এখানে একটা আয়না চিন্তা করছো, কি চিন্তা করছো, আয়না, আয়না চিন্তা করলে এটার বিম্বটা যেরকম দেখতাম, মাইনাস থাকলে ঠিক যে গ্রাফটা প্লাস, সেটার দর্পণ প্রতিবিম্ব বলে। ঠিক আছে, দর্পণ প্রতিবিম্ব, মানে এটা জাস্ট আয়নায় দেখলে জিনিসটাকে যেরকম দেখতাম সেরকম। ঠিক আছে, এটাকে একটা আয়না হিসেবে চিন্তা করতে হয় তখন, বুঝতে পারছো, বোঝা গেছে, ওকে। তাহলে গ্রাফটা হবে কিরকম, এই রকম একটা গ্রাফ আসবে, হ্যাঁ, এই রকম একটা গ্রাফ আসবে, যেটা যতই সামনের দিকে যাবে ততই কি জিরোর সাথে লাগতে চেষ্টা করবে, অর্থাৎ ইনফিনিটিতে যে জিরো হচ্ছে, লাগাই দিও না আবার জিরোর সাথে, যতই সামনে যাবে ততই ভ্যালুটা কমতে থাকবে, জিরোর সাথে লাগতে চেষ্টা করবে, ওকে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফটা মুখস্থ রেখে দিও, এটা তোমার এমসিকিউতে আসবে, বলবে নিচের কোনটি বিভব বনাম দূরত্ব গ্রাফ। ঠিক আছে, তখন তুমি এটা যেন দাগাতে পারো। আচ্ছা, এরপরে আমরা এই জিনিসটা পড়ছিলাম না গত ক্লাসে, এটা পড়ছিলাম যে আমরা বিভব কেন শিখছি। লাস্টে বলছিলাম গত ক্লাসের একদম লাস্টে যে আমরা বিভব কেন পড়াশোনা করছি, বিভব দিয়ে বিভব শক্তি বের করা যায়। বিভব জানা থাকলে কোনো বিন্দুর তুমি বিভব শক্তি বের করতে পারবে ইজিলি। দেখো, এই যে পৃথিবীর উপরে একটা এ বিন্দু আছে, এই বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে এইচ উপরে আছে। এই এ বিন্দুতে এম ভরের বস্তুটার বিভব শক্তি কত, এটা যদি তোমাকে জানতে চাই, তাহলে তোমার নিয়ম কি শিখেছিলাম গত ক্লাসে, মনে করে দেখো। গত ক্লাসে আমরা পড়াইছিলাম এ বিন্দুতে ওই এম ভরের বস্তুটার বিভব শক্তি হবে এই রকম, এই বিন্দুর একটা বিভব আছে, সেই বিভবের মান গুণ যেই ভরের বিভব শক্তি বের করতেছো, এ বিন্দুর ভরটা কত এম, সেই ভর দিয়ে গুণ দিবা। তাহলে কি কি করলাম, দুইটা জিনিস, যেই বিন্দুতে বিভব শক্তি বের করতেছি সেই বিন্দুর বিভবের মান দিয়ে গুণ দিলাম, কাকে, যেই ভরের বিভব শক্তি বের করতেছি সেই ভরের মান দিয়ে। এইটা একটা স্মার্ট ওয়ে কি বিভব শক্তি বের করা। আগে ছোটবেলায় আমরা এমজিএইচ পড়ছি, ওই এমজিএইচ দিয়ে একটা ছোট্ট হাইট, কতটুকু হাইট বলছিলাম মনে আছে নাকি দেখি, কতটুকু হাইট বলছিলাম, যে কতটুকু হাইট পর্যন্ত তুমি এমজিএইচ দিয়ে কাজ চালাই দিতে পারবা, 100, এক্স্যাক্টলি 100 কিলোমিটার পর্যন্ত উচ্চতা যদি ওঠার ব্যাপার থাকে, তাহলে তুমি 100 কিলোমিটারের মধ্যে যদি থাকে তাহলে তুমি এমজিএস দিয়ে কাজ চালাই দিতে পারবে। যখনই 100 কিলোমিটার প্লাস উচ্চতায় থাকবে কোনো ভর, তখন তুমি এমজিএস দিলে ভুল হয়ে যাবে, কারণ 100 কিলোমিটার ওপরে জি আর 9.8 থাকে না, মানে সিগনিফিক্যান্টলি চেঞ্জ হয়ে যায়। তো তখন তোমার মাস্ট এই কনসেপ্টটা আসতেই হবে, এভাবে যাইতেই হবে। ঠিক আছে, গত ক্লাসে দেখাই দিয়েছিলাম এই জিনিসটা কিরকম হয়। ধরো এ বিন্দুতে আগে কি বের করব, এই গ্রহের জন্য বিভবের মান বের করব। বিভবের মান কত, এই গ্রহের জন্য এই এ বিন্দুতে বিভবের মান কত, বিভবের মান হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, এখানেই লিখি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি ইন্টু যেই গ্রহের জন্য বিভব বের করতেছি, যেই সিস্টেমের জন্য বিভব বের হচ্ছে সেই সিস্টেমের ভর ডিভাইডেড বাই কত, দূরত্ব। এখান থেকে এই ডিসটেন্সটা কত, এখান থেকে এই ডিসটেন্সটা টোটালে কত, টোটাল হচ্ছে আর প্লাস এইচ। তো আর প্লাস এইচ, তাহলে বিভবের মান হচ্ছে মাইনাস জি ইন্টু যে গ্রহের জন্য বিভব বের হচ্ছে সেই গ্রহের মান ডিভাইডেড বাই দূরত্ব। দূরত্ব কত, আর প্লাস এইচ। এটা শুধু লিখলাম ভি এর মান, হ্যাঁ। আর যেই বস্তুর বিভব বের করা হচ্ছে, যেই বস্তুর বিভব শক্তি বের করা হচ্ছে সেই বস্তুর ভর, সেই বস্তুর ভর কত, স্মল। তাহলে এই হচ্ছে তোমার এ বিন্দুতে থাকা বস্তুটার বিভব শক্তির মান। আর বিভব শক্তির মান মাইনাস আছে, গত ক্লাসে বুঝাইছিলাম মাইনাস দিয়ে কি বুঝে, আজকে ক্লাসে আর ওই জায়গায় যাবো না, আজকে ক্লাসে জাস্ট ভ্যালুগুলো নিয়ে কাজ। ঠিক আছে, তো আমরা এইভাবে কাজ করছিলাম। তো এই কনসেপ্টটাকে কাজে লাগাই আমরা চলো একটা ম্যাথ করে ফেলি। আমরা চলো এখন একটা ম্যাথ করার জন্য উপযোগী আমরা একটা ম্যাথ করে ফেলতে পারো। এটা একটা ভালো ম্যাথ, বুয়েটে আসার মতন একটা ম্যাথ, হ্যাঁ। বুয়েটে আসতে পারে এই ম্যাথটা, একটু স্টার মার্কস দিয়ে রাখতে পারো। এটা একটু তুলে ফেলবা সবাই, সবাই একটু দ্রুত তুলে ফেলবা, তোলা হলে ভাইয়াকে বলিও। সবাই তোলা হলে বলিও, সবাই তোলা হলে বলিও, এই স্প্যামিং করে না,
কয়েকজন কি কমেন্টে বলতেছো ভাই টার্গেট ইঞ্জিনিয়ারিং শুধু এইচএসসির জন্য বায়োলজি কেন করবো? এখন কি এই ম্যাথ করানোর সময় এটা প্রশ্ন করার সময়? ক্লাস শেষে বলি এগুলা, ঠিক আছে? আচ্ছা, তো সবাই প্রশ্নটা তোলা হলে বলবা। তুলছো? ওকে, তোলা হলে চলো করা, এই প্রশ্নটা সলভ করা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, কি বলছে? একটি রকেট মঙ্গলের পৃষ্ঠ থেকে উলম্বভাবে 2 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো। আমি মঙ্গল গ্রহটা আগে আইকে ফেলি। হ্যাঁ, মঙ্গল গ্রহটা আইকে ফেলি। এই হচ্ছে ধরো সাপোজ মঙ্গল গ্রহ। ওকে, ঠিক আছে। এই মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে কি বলছে? একটা কাকে উৎক্ষিপ্ত করব, কাকে উৎক্ষিপ্ত, যদি রকেট, একটা রকেটকে উৎক্ষিপ্ত করব, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে রকেটটা, এই রকেটটাকে আমরা উৎক্ষিপ্ত করব, রকেটটা এদিকে যেতে থাকবে। ফাইন। বলছে এটা কত বেগে উৎক্ষিপ্ত করছি, কত বেগে আমি তাকে বাইরের দিকে যেতে দিয়েছি? 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে। 2 কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ 2000 মিটার পার সেকেন্ড বেগে। যদি মঙ্গলের বায়ুমণ্ডলের বাধাজনিত কারণে উৎক্ষিপ্ত রকেটের গতিশক্তির 20% নষ্ট হয়, তবে রকেটটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। তাই 2 কিলোমিটার পার সেকেন্ডে বেগে যদি তাকে আমরা যেতে দেই, সে সর্বোচ্চ কত উচ্চতায় যেয়ে পৌঁছাবে এটা জানতেছে। ধরো সাপোজ আমি ধরে নিলাম সে এখানে যেয়ে পৌঁছায়। রকেটটা কোন জায়গায় যেয়ে পৌঁছায়? হাইয়েস্ট উচ্চতা এটা। আমাদের টার্গেট হচ্ছে এই হাইটটা বের করা, এই হাইটটা আমরা বের করব, ঠিক আছে? বুঝতে পারছো প্রশ্নটা? এই হাইটটা আমরা বের করব। কি কি দেওয়া আছে? মঙ্গলের ভর দেওয়া আছে, ঠিক আছে? মঙ্গলের ব্যাসার্ধ দেওয়া আছে, গ্রহের ভর, গ্রহের ব্যাসার্ধ, দুইটা তথ্য তোমার কাছে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন এই যে রকেটটা উপরে উঠতেছে, উপরে উঠার সময় রকেটের প্রাথমিক শক্তি কত ছিল বলো তো? রকেট যখন উপরে উঠতেছে, উঠার সময় একদম উৎক্ষেপণ মুহূর্ত বলতে পারো, এই পয়েন্টে সে যখন ছিল তখন তার শক্তি কি কি আছে? গতিশক্তি আছে, আছে। বিভব শক্তি আছে, আছে। এই যে কেউ জিরো বলছে, কেন জিরো কেন? বেগ তো আছে, গতিশক্তি আছে, বিভব শক্তিও তো আছে। বিভব শক্তি থাকে না? বিভব শক্তিও থাকে, আমরা বের করি চলো। তো আমরা শুরু করি প্রথমত, তার ফার্স্ট অফ অল কি আছে? গতিশক্তি আছে। তো গতিশক্তি আছে না? আমি ধরে নিলাম এই রকেটের ভর স্মল এম, তাহলে হাফ এম ভি স্কোয়ার আছে। তো ভি এর ভ্যালু তো দেওয়া আছে, দেওয়া আছে। তো এটা তো নিক্ষেপণের সময়ই তার গতিশক্তি। আরেকটা কি আছে? গতিশক্তিও, বিভব শক্তিও কিন্তু তার আছে। বিভব শক্তি আছে না? এই পয়েন্টে তার বিভব শক্তি যদি বের করতে বলি, বিভব শক্তি বের করতে পারবা কিনা? পারবা। কেমনে বের করে? এই পয়েন্টের বিভবের মান আগে বের করতে হবে। কি করতে হবে? এই পয়েন্টে বিভবের মান বের করতে হবে। এই পয়েন্টে বিভব কত? ভূপৃষ্ঠে, মঙ্গলের ভূপৃষ্ঠে বিভব কত? ভি ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? মাইনাস জি ইন্টু যে গ্রহের জন্য বিভব বের করছে সেই গ্রহের ভর, ডিভাইডেড বাই গ্রহের কেন্দ্র থেকে যেই বিন্দুতে বিভব বের করব সেই বিন্দুর ডিস্টেন্স। গ্রহের কেন্দ্র থেকে যেই বিন্দুতে বিভব বের করব সেই বিন্দুর ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কত হবে বলো? আগে কই ছিল? ভূপৃষ্ঠেই ছিল। তাহলে এই ডিস্টেন্সটা কি? ব্যাসার্ধ সমান না? এই ডিস্টেন্সটা কি? ডিরেক্ট ব্যাসার্ধ সমান, তাই না? ব্যাসার্ধ সমান, অর্থাৎ আমরা যদি এই বিন্দুতে বিভবের কথা চিন্তা করি, এই বিন্দুতে বিভবের জন্য আমি কিন্তু লিখব মাইনাস জি ইন্টু গ্রহের ভর ডিভাইড বাই ব্যাসার্ধ, ঠিক আছে? কারণ এই ডিসটেন্সটা বেসিক্যালি কি? এই ডিসটেন্সটা বেসিক্যালি ব্যাসার্ধ, তাই না? এটা হচ্ছে বিভবের মান বের করছি, বিভব শক্তি না। বিভব শক্তি কেমনে বের করে? বিভবের মান থেকে বিভব শক্তি কিভাবে বের করে? বিভবের মানকে গুণ দিতে হয়। কাকে দিয়ে? কি দিয়ে গুণ দিতে হয়? যেই ভরের জন্য বিভব শক্তি বের করতেছো সেটা দিয়ে গুণ দিতে হবে না? তুমি কার বিভব শক্তি বের করতেছো? মঙ্গল গ্রহের নাকি রকেটের? রকেটের। রকেটের ভর দিয়ে গুণ, এটা হচ্ছে বিভবের মান। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভি ইন্টু এম। ভি হচ্ছে বিভবের মান, আর এম হচ্ছে যার বিভব শক্তি বের করতেছি তার ভরের মান। হ্যাঁ, তাহলে আমরা এইখানে এটা হাফ এম ভি স্কোয়ার আছে, থাকুক। ভি এর জায়গায় ভ্যালু বসাই দিই। ভি এর জায়গায় ভ্যালু কত? মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর। আর স্মল এম ছিল, স্মল এম ছিল, স্মল এম থাকবে, স্মল এম থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে এই স্মল এমটা, স্মল এমটা হচ্ছে রকেটের ভরটা বেসিক্যালি, ঠিক আছে? স্মল এমটা কি? রকেটের ভরটা। তাহলে রকেটের প্রাথমিক
শক্তি, এই লেখাটা বুঝছো কিনা একটু বলো। এই লেখাটা বুঝলেই ম্যাথ মোটামুটি ডান, কারণ এই লেখাটাই মেইন আর কি। এই লেখাটা বুঝছো কিনা। আমরা যে কোনো কিছু শক্তি কি দুইটা শক্তি থাকে না, যান্ত্রিক শক্তি, শক্তি বলতে বোঝাচ্ছে যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, গতিশক্তি। গতিশক্তি তো হাফ এমবি স্কয়ার, এটা তো কে বাচ্চাও জানে একটা। বিভব শক্তি, বিভব শক্তিটা আমরা নতুন ফর্মুলা শিখছি। ফর্মুলাটা কি, যেই ভরের বিভব শক্তি বের করছে, যেই বিন্দুতে বিভব শক্তি বের করছে সেই বিন্দুর বিভবের মান নিতে হবে, এবং যেই ভরের বিভব শক্তি বের করছে সেই ভর দিয়ে গুণ নিতে হবে। তাই করছি তো। যেই বিন্দুতে বস্তুটা আছে প্রাথমিক অবস্থায়, যেই বিন্দুতে বস্তুটা আছে সেই বিন্দুর বিভবের মান গুণন সেই বস্তুর ভরের মান, তাই না? তাই তো করছি। রকেটের এই বিন্দুতে বিভবের মান বের করছি, এই হচ্ছে বিভব। রকেটের ভরের মান নিছি, ভরের মান হচ্ছে স্মল এম ধরে নিছি। তো এই দুইটা ভ্যালুই তো বসাইছি, আর তো কিছু করি নাই। তাহলে এই হচ্ছে রকেটের প্রাথমিক শক্তি। এখন এটা হচ্ছে রকেটের প্রাথমিক শক্তি, বুঝলাম। রকেটের শেষ শক্তি কি হবে? শেষ শক্তি, শেষ শক্তি মানে কি, রকেটটা যখন কোথায় আছে, রকেটটা যখন এই দিকে আসবে, হ্যাঁ, এখানে যখন রকেটটা আসবে তখন তার আমরা যেটা পাবো সেটা হচ্ছে শেষ শক্তি, ঠিক আছে? রকেটের শেষ শক্তি এটাও আমরা বের করি, চলো এটাও আমরা বের করি। রকেটের শেষ শক্তি বা সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে শক্তি, যেটাই বলো, হ্যাঁ, শেষ শক্তি বলতে পারো, সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে শক্তি বলতে পারো, হ্যাঁ। এই শক্তিটা কত হবে? এইখানে সে যখন যাবে তখন কি মনে হয় গতিশক্তি থাকবে? সর্বোচ্চতায় উঠে গেছি, এরপরে কি আর গতিশক্তি থাকা উচিত? সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে যে কোনো বস্তু, নিক্ষিপ্ত বস্তুর কি কোনো গতিশক্তি থাকবে কিনা বলো? গতিশক্তি থাকবে? থাকবে না। তার মানে সর্বোচ্চতায় উঠে যাওয়ার পরে গতিশক্তি কিন্তু আর নাই। গতিশক্তি আছে? নাই, গতিশক্তি জিরো। হ্যাঁ, সর্বোচ্চতায় উঠে যাওয়ার পরে বিভব শক্তি এর মান, সর্বোচ্চতায় উঠে যাওয়ার পরে বিভব শক্তির মান, এটা কি থাকবে কি থাকবে না? এটা থাকবে। এই যে এই বিন্দুর বিভব শক্তি কত, এটা বের করি চলো। এই বিন্দুর বিভবের মান আগে লাগবে আমার, তারপরে বিভব শক্তি। আগে বিভবের মান বের করি। এই বিন্দুর বিভবের মান ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি ইন্টু যেই গ্রহের জন্য বিভব তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সিস্টেম মাস, হ্যাঁ, এইটার জন্য বিভব তৈরি হচ্ছে চারপাশে, যেই গ্রহের জন্য বিভব তৈরি হচ্ছে সেই গ্রহের ভরের মান ডিভাইডেড বাই সেই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বের মান। সেই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর ডিসটেন্স কত? টোটাল দেখো আর আছে, এইচ আছে, তাহলে ডিসটেন্সটা কত? আর প্লাস এইচ, তাই না? লেখাটা বুঝছো? আমি কোন বিন্দুর বিভব বের করছি ভাইয়া? এই বিন্দুতে বিভব বের করছি। কার জন্য বিভব বের করছি? মঙ্গল গ্রহের জন্য বিভব বের করছি, কারণ মঙ্গল গ্রহের জন্য চারপাশে বিভব তৈরি হচ্ছে। এই বিন্দুতে কত বিভব তৈরি হচ্ছে সেটা বের করলাম, মাইনাস জি ইন্টু মঙ্গল গ্রহের ভর ডিভাইড বাই মঙ্গল গ্রহের কেন্দ্র থেকে ওই বিন্দুর ডিস্টেন্স। তাহলে এই বিন্দুতে আমি কি বের করছি? টোটাল বিভব বের করছি। এখন বিভব যদি বের করি আবারও কি করতে হবে? বিভবের মান গুণ ভরের মান দিতে হবে। এই ভিটাকে আমি ভি প্রাইম বললাম। তাহলে আমি লিখব ভি প্রাইম এম। শেষ বিন্দুতে বিভব, রকেটটা সর্বশেষ যেই বিন্দুতে এসে থামে সেই বিন্দুতে বিভব ইন্টু সেই বিন্দুতে রকেটের ভর। রকেটের ভর তো চেঞ্জ হবে না, রকেটের ভর আগে যা ছিল তাই থাকবে। রকেটের ভর অ্যাজ ইট ইজ, রকেটের ভর তো আর কমতেছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি এখানে যদি ভ্যালুগুলো বসাই দিই, ভি প্রাইমের জায়গায় ভ্যালু বসাই দিব কত? মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই কত? আর প্লাস এইচ। আর স্মল এম ছিল, স্মল এম এর জায়গায় স্মল এম লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কি শেষ বিন্দুতে শক্তি। আচ্ছা, এখন প্রশ্ন মতে তোমরা আমাকে বলো তো, আমি কি আদি বিন্দুর শক্তি আর শেষ বিন্দুর শক্তি সমান বলতে পারবো কিনা? আমি কি আদি বিন্দুর শক্তি, আদি বিন্দুর শক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, তারপরে বিভব শক্তি কত? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল আর, এটা আদি বিন্দুর শক্তি। আদি বিন্দুর শক্তিকে কি আমি শেষ বিন্দুর শক্তির সমান বলতে পারবো কি পারবো না বলো? এটা লিখলে কি লেখা ঠিক আছে না ভুল আছে? লেখা কি ঠিক আছে? চিন্তা করে বলো, লেখা ঠিক আছে কিনা? লেখা ঠিক আছে কিনা? 20% নাই, এক্স্যাক্টলি। আমরা ধরে নিছি শক্তির কোনো ক্ষয় হয় নাই। এটা লিখতে পারতা, কখন লিখতে পারতা জানো? এমন ম্যাথ যদি আসতো যে কোনো বায়ুমণ্ডল নাই, কোনো ক্ষয় হয় নাই শক্তির, তাহলে শক্তির কোনো ক্ষয় হয় নাই, তার মানে আদি শক্তি ইজ ইকুয়াল টু শেষ শক্তি, তাই না? এভাবে আমরা করছি, অনেক ম্যাথ করছি ছোটবেলায়, যে আদি বিন্দু শক্তি শেষ বিন্দু শক্তি সমান। কিন্তু এখানে এটা করতে পারবো না। এখানে কি করতে হবে? একটু কারেকশন করতে হবে, একটু কারেকশন। সেটা কি?
আমার কোনটা তাইলে চেঞ্জ করতে হবে বলো দেখি। এটাতে কি কোনো হাত দেওয়ার সুযোগ আছে? বিভব শক্তি তো এটাই, এটা তো আর কম বেশ করার সুযোগ নাই। এটাতে হাত দেওয়ার সুযোগ আছে না, এটাও হাত দেওয়ার সুযোগ নাই। আমাদের কোনটাতে প্রভাব পড়ছে? গতিশক্তির 20% নষ্ট হয়েছে, গতিশক্তির 20% নষ্ট হয়েছে, তাই না? তাহলে গতিশক্তির পুরাটা কি শেষ শক্তিতে পাবে? শেষ শক্তিতে কতটুকু পাবে বলো তো? মানে যাওয়ার প্রথমে এখানে যা গতিশক্তি ছিল, উঠতে 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 কি 20% গন, 20% চলে যাবে, 20% লস হয়ে যাবে। তাহলে থাকবে কত? থাকবে 80% না? তুমি তোমার থেকে 20% চলে গেছে, তাহলে তোমার কাছে কত পার্সেন্ট আছে? 80%। রকেট থেকে যদি গতিশক্তির 20% চলে যায়, উঠতে 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 আগে যা গতিশক্তি ছিল তার গতিশক্তি থেকে উঠতে 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 20% চলে গেছে, তাহলে রকেটের এখানে যা গতিশক্তি ছিল উঠতে 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 এখানে কি আর গতিশক্তি সবটা থাকবে? থাকবে না। তাহলে আমরা শেষ শক্তির মধ্যে গতিশক্তির সবটা পাবো না। কতটুকু পাবো? এই গতিশক্তির 80% পাবো, 20% নষ্ট হয়ে গেছে, 20% চলে গেছে, পাবো কতটুকু? 80%। তাহলে আমার লেখার কারেকশন করতে হবে কতটুকু? এইটার সামনে 80% তো পাবো, তাই না? পুরাটা পাবো না। কিছু না লেখা মিন্স সামনে কি আছে? এক আছে, 100% আর কি। আমি পুরাটা পাচ্ছি না, আমি কতটুকু পাচ্ছি? 80%। 80% দিয়ে দিলাম। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এইভাবে ম্যাথটা অ্যাডজাস্ট করে নিবা। যদি বলতো কোনো শক্তির ক্ষয় হয় নাই, তাহলে একটু আগের লেখাটা ঠিক ছিল। শক্তির ক্ষয় আছে, তাহলে শক্তির ক্ষয় কতটুকু? এতটুকু, 20%। অবশিষ্ট থাকবে কতটুকু? 80%। তাহলে এই পরিমাণের গতিশক্তি তো শেষ পর্যন্ত টিকে থাকবে, বাকি 20% চলে গেছে। তাই আমি গতিশক্তির সবটা নেই। কিছু না লেখা মিন্স 100% আর কি গুণ হচ্ছে, এক গুণ হচ্ছে মানে 100% হচ্ছে। আমি 80% দিয়ে দিছি, কারণ 80% গতিশক্তি আসলে অবশিষ্ট থাকবে। ঠিক আছে? তো লেখাটা বুঝছো কিনা বলো? লেখাটা বুঝেছ? লেখাটা বুঝেছো কিনা বলো? ওকে, আচ্ছা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, আর কিছু না। 80%, 80% মিন্স কি? 0.8, আর এখানে হাফ আছে, হাফ থাকবে। ঠিক আছে? এম ভি স্কোয়ার, এখানে কি আছে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত? আর। ঠিক আছে? এখানে কি আছে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত? আর প্লাস এইচ। তাহলে স্মল এম সবার মধ্যে আছে, আছে না? সবার মধ্যে আছে স্মল এম, এখানেও স্মল এম আছে একটা, এখানেও স্মল এম আছে একটা, এখানেও স্মল এম। স্মল এম কে কমন নিয়ে কাটাকাটি করে ফেলতে পারো, কাটাকাটি করে ফেলতে পারো। ঠিক আছে? তাহলে আমার এই রকম একটা জিনিস আসে। 0.8 ইন্টু হাফ মিনস 0.4 আসবে এখানে। তাহলে 0.4 আমি একটু লিখে ফেলি। 0.4 ভি স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু কি আছে? মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ। ঠিক আছে? এই জিনিসটা আসে। তোমার লাগবে কাকে? তোমার লাগবে হচ্ছে এইচটাকে। হ্যাঁ, বাকি সবকিছু কিন্তু তুমি জানো, এইচ ছাড়া বাকি সবকিছু কিন্তু তুমি জানো। তো এইচ ছাড়া বাকি সবকিছুকে তুমি অ্যাকচুয়ালি লিখে দাও, এই যে এইভাবে করে ফেলো, তাহলে বেটার। 0.4 ভি স্কোয়ার থাকুক, ভি এর জায়গায় ভ্যালু বসে দাও। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে ভি এর জায়গায় ভ্যালু বসে দাও 2000 স্কোয়ার। এই মাইনাসটা ওপাশে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে জি এম, একবারে লিখি, জি এম প্লাস হিসেবে চলে গেলে এখানে থাকবে 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। দেখো তো আমার লেখাটা বুঝছো কিনা? আমি কি করছি? ভাইয়া, আমি কি করেছি? আমি হচ্ছে এই মাইনাস জিএম বাই আর আছে না, এটা ওপাশে নিয়ে গেছি, ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। এর মধ্যে জিএম আছে, এর মধ্যে জিএম আছে, জিএমটা কমন নিচ্ছি। জিএমটা কমন নিলে 1 বাই আর যেহেতু প্লাস তাই পজিটিভ আকারে আছে, এটা যেহেতু মাইনাস তাই নেগেটিভ আকারে আছে। তো এখন আমি ভ্যালুগুলা বসাই দিই। হ্যাঁ, আমি এখন ভ্যালুগুলা বসাই দিই। এম এর জায়গায় এম এর ভ্যালু বসাই দাও, এম এর জায়গায় এম এর ভ্যালু বসাই দাও, আর এর জায়গায় আর এর ভ্যালু বসাই দাও। আমি একবারে ক্যালকুলেটরে এটার হিসাবটা করতে চাচ্ছি। তো ক্যালকুলেটরে চলো যাই, ক্যালকুলেটরে সবাই আমার সাথে সাথে নাও, একবারে ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়ে করে ফেলবা। এই সকল ম্যাথ একবারে 1 সমীকরণ 51 দিয়ে করে ফেলবো। ঠিক আছে? তো চলো করে ফেলি, ডিরেক্ট এটা হিসাব করবো। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে এইচ কে বের করা। হ্যাঁ, এইচ কে আমরা ডিরেক্ট বের করব। চলো বের করি। তাহলে লিখি 0.4 ইন্টু 2000 স্কোয়ার। ঠিক আছে?
এই বাম পাশটা লিখলাম, ডান পাশে যাই, ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিলাম। এরপরে জি এম আছে, জি এর ভ্যালু কত 6.67 ইন্টু 10⁻⁻11 6.67 ইন্টু 10⁻⁻11 দিলাম। এম আছে, এম কত, এম দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে, এম কত দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻³ দেওয়া আছে, 6.4 ইন্টু 10⁻23, এম এর ভ্যালু বসাইছি 23, ঠিক আছে, 6.4 ইন্টু 10⁻23 লিখলাম। আমি এই পর্যন্ত লিখছি, জি এম পার্টটা লিখছি, হ্যাঁ। ব্র্যাকেটের মধ্যে আবার কি আছে 1/r, 1/r, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 3395, 3395, এটা কিন্তু কিলোমিটার, মিটারে নিতে হবে। 3395 ইন্টু 10⁻³ দিয়ে দিলাম, কেন ইন্টু 10⁻³ দিয়ে দিলাম কেন, কারণ 1000 দিয়ে গুণ দিতে হবে, কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ দিতে হবে, অথবা 3টা শূন্য দিয়ে দিলেও পারতা, একই কথা, ঠিক আছে। আচ্ছা, 3টা শূন্যই দিয়ে দিই, ওটা বেটার, 10⁻³ দেখাচ্ছে, 1 2 3, ঠিক আছে। আচ্ছা, বিয়োগ যে আবার 1/r+h, আর এর জায়গায় কি 3395, কয়টা শূন্য 1 2 3টা শূন্য, প্লাস এইচ, এইচ এর জায়গায় লিখবো কি এক্স, আলফা দিয়ে এন ব্র্যাকেট এক্স লিখে দিলাম। তাহলে আমি এই পর্যন্ত লিখে ফেললাম, লেখা শেষ। একটু চেক দিয়ে নিই সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, 0.4 ইন্টু 2000 স্কোয়ার ইজ ইকুয়াল টু দিয়ে 6.67, মানে জি লিখলাম, এম লিখলাম, তারপরে হচ্ছে 1/r লিখলাম, বিয়োগ 1/r+h লিখলাম। এইচ তো লিখতে পারি না, এইচ এর জায়গায় এক্স লিখে দিচ্ছি, ঠিক আছে। এখন হিসাব করো, কি করবো, শিফট ক্যালক ইকুয়াল দিব। শিফট ক্যালক ইকুয়াল দিলে দেখো অ্যান্সার চলে আসছে কিনা। অ্যান্সার চলে আসছে 4943997, 494,997 এরকম কিছু আসছে। আর কি আসছে 0.85, আর কি 0.8 এ পর্যন্ত রেখে দিলেই হবে, এত মিটার। বুঝতে পারছো লেখাটা? ক্লিয়ার? বোঝা গেছে? তো এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, এতটুকু হাইট। তুমি যদি চাও যে এটাকে সাইন্টিফিক মোডে নিয়ে নিতে পারো, তাহলে তুমি ইএনজি ক্লিক করবা, এছাড়া বাইরে বেরো আগে অ্যান্সার ইকুয়াল দিয়ে, তারপরে ইএনজি দিও। 4.94 ইন্টু 10⁵ লিখতে পারো চাইলে। 4.94 দিও, 95 দাও। ঠিক আছে, কারণ 0.2 ঘন্টা 10⁵ মিটার, এতটুকু। ওকে, এই হচ্ছে তোমার অ্যান্সার ওভারঅল। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা ইঞ্জিনিয়ারিং এ আসার মতো এই ম্যাথটা, এটা ইঞ্জিনিয়ারিং আসার মতো। প্রশ্ন মতে এরপরে প্রথম লাইনটা আরেকবার, প্রশ্ন মতে এরপরে প্রথম লাইনটা বলতে এটা। আচ্ছা ঠিক আছে, বলতেছি। দেখো, আমার ধরে নাও এই লাল কালার দিয়ে লেখাটা নাই, ½ mv² - gm/r, এটা কি আদি শক্তি, এটা তো শেষ শক্তি। এটা কখন হইতো, যদি 80%টা না থাকতো, এটা কখন হইতো, তখনই হইতো যখন কোনো গতিশক্তি বা কোনো কিছু লস হয়নি। আমরা জানি আদি শক্তি ইজ ইকুয়াল টু শেষ শক্তি, তাই না? প্রাথমিক শক্তি ইজ ইকুয়াল টু শেষ শক্তি পড়ছি না শক্তি নিত্যতা সূত্র মতে। কিন্তু এখানে তো শক্তি লস হয়েছে, লস হয়েছে কতটুকু সেটাও বলে দিছে প্রশ্নে, কতটুকু বলে দিছে, 20% নষ্ট হয়েছে। কার 20%? উৎক্ষিপ্ত শক্তির 20%। তাহলে শেষ শক্তির মধ্যে কি তুমি উৎক্ষিপ্ত বা আদি গতিশক্তির সম্পূর্ণ গতিশক্তি পাবা? শেষ শক্তি ইজ ইকুয়াল টু কি আদি গতিশক্তি পুরাটা আসবে? আসবে না। হ্যাঁ, আদি বিভব শক্তি আসবে, কিন্তু আদি গতিশক্তি তো পুরাটা আসবে না। আদি গতিশক্তির 20% নষ্ট হয়ে যাবে, তাই না? এখানে তার যা গতিশক্তি থাকবে, উঠতে 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 গতিশক্তির 20% চলে গেছে। গতিবেগ শক্তির 20% চলে গেছে মিন্স কি 80% রয়ে গেছে। গতিশক্তির কত পার্সেন্ট রয়ে যাবে? 80% রয়ে যাবে। শেষ শক্তিটা কি হবে? আদি গতিশক্তির 80% শক্তি থাকবে, আর আদি বিভব শক্তির পুরাটাই থাকবে। আদি বিভব শক্তির পুরাটাই থাকবে, আদি গতিশক্তির পুরাটা থাকবে না। কতটুকু থাকবে? 20% চলে গেছে, থাকবে 80%। এভাবে দেখো, শেষ শক্তি ইজ ইকুয়াল টু কি, আদি গতিশক্তির সবটা থাকবে না, 20% নষ্ট, 80% থাকবে। আদি বিভব শক্তির পুরাটা থাকবে, তাই আদি বিভব শক্তি পুরাটাই আছে, আদি গতিশক্তির সাথে 80% হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? আর শেষ শক্তিতে কোনো গতিশক্তি নাই, শেষ শক্তি পুরাটাই বিভব শক্তি, কারণ শেষ শক্তি কি যেই হাইটে যাওয়ার পরে সে আর যাবে না, মানে ওইটাই সর্বোচ্চ হাইট। ক্লিয়ার? বুঝো? এটা কিন্তু বইটায় আসার মতন, হ্যাঁ, এবারও এসে পড়তে পারে। আচ্ছা, এরপরে আসি, এই প্রবলেমটা আমরা একটু করব। সবাই এই প্রবলেমটা একটু চিন্তা করো তো কি হবে। চিন্তা করো,
এই প্রবলেমটা কি হবে? কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষে m ভরের 3টি বস্তুকে স্থাপন করা হলো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে সিস্টেমটির মোট বিভব শক্তি কত? এটা কিন্তু চিন্তার ম্যাথ। হ্যাঁ, বলছে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষে m ভরের 3টি বস্তুকে স্থাপন করা হলো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে সিস্টেমের মোট বিভব শক্তি কত? দেখো, আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। কি করতে হবে? সমবাহু ত্রিভুজ। এটাও ভালো ম্যাথ, এটা কিন্তু এমসিকিউ হইলো ছোট ম্যাথ বলা ভাবা যাবে না, এটা ভালো ম্যাথ। এটা একটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এই সমবাহু ত্রিভুজের কি তিনটা শীর্ষে কি আছে? তিনটা ভর স্থাপন করা হয়েছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে? a করে। বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এই সিস্টেমটার মোট বিভব শক্তি জানতে চাইছে। খেয়াল করো, আগে যে ম্যাথগুলো করছিলাম সেখানে একটা বিন্দুতে বিভব শক্তি জানতে চাইতো। এখন কি কোনো বিন্দুতে বিভব শক্তি জানতে চাইছে? না, এখন পুরো সিস্টেমটার বিভব শক্তি জানতে চাইছে। পুরো সিস্টেমটার বিভব শক্তি, এখন কোনো স্পেসিফিক পয়েন্টে কোনো একজনের বিভব শক্তি জানতে চাইনি, পুরো সিস্টেমটা অ্যাজ এ হোল বিভব শক্তি কত সেটা জানতে চাইছে। এই সকল ম্যাথগুলো কেমনে করব? এই সকল ম্যাথগুলো ধাপে ধাপে চিন্তা করতে হবে। খুবই সহজ, বাট তোমার সেন্সটা থাকতে হবে খুবই তীক্ষ্ণ, মানে খুবই ধাপে ধাপে চিন্তা করতে পারতে হবে। দেখো, প্রথমত ধাপে ধাপে বস্তুগুলোকে স্থাপন করতে। এটা কিন্তু বলে নাই একটা বস্তুর জন্য একটা বিভব শক্তি বের করে দিলে হবে না, এটা ধাপে ধাপে চিন্তা করতে হবে। চিন্তা করো তো একটু, একদম আমি সিন বাই সিন যদি তোমাকে একটু লিখে দেই, সিনারিও বাই সিনারিও লেখো আমার সাথে সাথে। প্রথম বস্তু, যখন আনা হয়, এটা একটা টাইটেল দাও। দ্বিতীয় বস্তু যখন আনা হয়, আরেকটা টাইটেল দাও। তৃতীয় বস্তু যখন আনা হয়। আমার সিস্টেমটা কি? একটা ত্রিভুজ, রাইট? একটা ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, এই যে ত্রিভুজ, ছোটখাটো করে আঁকি, এই যে ত্রিভুজ। আচ্ছা দেখো, আমি একদম সিন বাই সিন দেখাচ্ছি। একদম শুরুর ঘটনা চিন্তা করো। একদম শুরুতে কি, অসীম থেকে আমাদের 3টা m ভরের বস্তু নিতে হবে নাকি? অসীম থেকে m ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি নিয়ে সাপোজ স্থাপন করব। কোথায় স্থাপন করব? এই বস্তুটাকে নিয়ে আমি স্থাপন করলাম এখানে। স্থাপন করলাম কই? এই জায়গায়। বলো তো, এই যে স্থাপন করলাম, একটা ত্রিভুজের মধ্যে অসীম থেকে একটা বস্তু এনে স্থাপন করলাম, এই স্থাপন করার সময় কৃতকাজ করতে হয়েছে না? কৃতকাজ করতে হয়েছে। তুমি একদম অরিজিনাল যখন আমরা সংজ্ঞাটা পড়ছিলাম, সংজ্ঞাটার কথা চিন্তা করো, বিভব শক্তি কিভাবে আসে বা বিভবের মানটা কিভাবে আসে? অসীম থেকে একটা বস্তুকে আনতে যেই কৃতকাজ, সেটাই কি বিভব শক্তি না? অসীম থেকে একটা বস্তুকে 1 কেজি ভরের বস্তুকে আনতে যেই কৃতকাজ, সেটা হচ্ছে বিভব। অসীম থেকে একটা m কেজি ভরের বস্তু আনতে যেই কৃতকাজ, সেটাই কিন্তু বিভব শক্তি। কৃতকাজই তো বিভব শক্তিতে কনভার্ট হয়। যেমন ধরো সাপোজ এই বস্তুটাকে তুমি মাটি থেকে তুললা, কতটুকু তুললা? এতটুকু হাইট তুললা, কাজ করতে হয়েছে। যেই পরিমাণের কাজ করতে হয়েছে, সেটাই তো এই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি কিনা? সঞ্চিত শক্তি। তো তুমি এইভাবে এটা হিসাব করতে হবে, কারণ এখানে আমাকে স্পেসিফিক কোনো বিন্দুতে বিভব শক্তি বের করতে বলে নাই। যদি স্পেসিফিক কোনো বিন্দুতে বিভব শক্তি বের করতে বলতো, আগের মতন সূত্র বসাই করে দিতাম। এইটা সিস্টেমের বিভব শক্তি। সিস্টেমের বিভব শক্তি যদি বের করতে বলে, তখন তোমার ধাপে ধাপে চিন্তা করতে হবে। প্রতিটা ভর যখন আনা হয়েছে, তখন কতটুকু শক্তি বা কতটুকু কৃতকাজ হয়েছে, ওই কৃতকাজগুলা বের করে করে যোগ করে তারপরে বিভব শক্তি বের করতে হবে। সিস্টেমের বিভব শক্তি বের করতে বলে কি করবা? প্রতিটা ভর আনার সময় যে কৃতকাজ করতে হয়েছে, সেই কৃতকাজগুলা বের করবা। সেই কৃতকাজগুলাই বিভব শক্তি হিসেবে সিস্টেমের মধ্যে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা প্রথম ভরটা যখন আনছি, অসীম থেকে m ভরের একটা বস্তুকে নিয়ে এখানে এনে স্থাপন করছি। বলো তো, এইটাকে আনার সময় কি কোনো কাজ করতে হয়েছে কিনা? একটু দেখি তোমাদের কমন সেন্স কি বলে। এটাকে আনার সময় কোনো কাজ করতে হয়েছে কিনা চিন্তা করে বলো। খেয়াল করিও, আমি যদি একটা বলহীন জায়গায় একটা জিনিসকে নড়াই, তাহলে কি কোনো কাজ করতে হয়? বলহীন জায়গায় একটা জিনিসকে যদি নড়াই, তাহলে কোনো কাজ করতে হয়?
কাজের সূত্র কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। এফ যদি না থাকে তাহলে কি কোনো কাজ করতে হবে কিনা? হবে না। আগে যেগুলা করতে হইতো, আগে হচ্ছে একটা গ্রহ থাকতো, হ্যাঁ, তুমি অসীম থেকে একটা এম ভরের বস্তুকে এখানে নিয়ে আসতো, তখন এই গ্রহের জন্য চারপাশে কি একটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি হয়ে থাকতো, তখন এই বিন্দুতে একটা মহাকর্ষ ক্ষেত্রর মধ্যে বিন্দু এখানে যখন আনতে যেত তখন দেখবা একটা বল কিন্তু আছে, একটা আকর্ষণ বল কিন্তু ওর কর্তৃক আছে, একটা বল থাকলে তখনই কাজ করতে হয়। কিন্তু যখন কোনো সিস্টেম মাসই নাই, আগে যেইটাকে আনতা সেটা ছিল কি মনে করে দেখো, সেটা কি টেস্ট মাস, বলছিলাম না টেস্ট মাস। যার ক্ষেত্রে আনতাম সেটাকে কি বলতাম বলতো? সিস্টেম মাস। যার মহাকর্ষ ক্ষেত্রে আনতাম। সিস্টেম মাস থাকলে কাজ করতে হয়, কারণ সিস্টেম মাস থাকলে সিস্টেম মাসের জন্য একটা ক্ষেত্র তৈরি হয়ে থাকে, ওই ক্ষেত্রের মধ্যে সে বল দিতে পারে, বল থাকলে কাজও হয়। আমি যখন এইখানে এই ভরটা আনছি, ত্রিভুজের মধ্যে কি কোনো ভর ছিল? ফার্স্ট যখন ভরটা আনছি তখন কি কোনো ভর ছিল? বলো, কোনো সিস্টেম মাস ছিল? ওকে কিন্তু টেস্ট মাসের মতন নিয়ে আসছি, ও টেস্ট মাস, ও কিন্তু সিস্টেম মাস না, ওকে আনা নেওয়া করা হচ্ছে, যাকে আনা নেওয়া করা সেই সিস্টেম মাস না, সেই টেস্ট মাস। ওকে আনতেছিলাম, ও হচ্ছে কি টেস্ট মাস। আর ত্রিভুজটার মধ্যে কোনো ভর ছিল? ছিল না। যেখানে আনতেছি সেখানে কোনো মহাকর্ষ ক্ষেত্র ছিল? ছিল না। তার মানে সেখানে কোনো বলও ছিল না। মহাকর্ষ ক্ষেত্র যদি না থাকে সেখানে কোনো বল আছে? সেখানে কোনো বলই নাই। তাহলে এই যে আনাটা, এই আনার ক্ষেত্রে কোনোই কাজ হবে না। এটাকে চিন্তা করতে পারো অনেকটা এরকম ভাবে, মহাশূন্যে তুমি একটা বস্তুকে একটু ধাক্কা দিয়ে দিলে এটা সারা জীবন চলতে থাকে না? তার মানে কি সারা জীবন তুমি বল ইন্টু সরণ দিয়ে কাজ বের করতে পারবা? পারবা না। তার মানে ওইখানে কোনো বল নাই, বল ছাড়াই চলতেছে, তাহলে ওখানে কোনো কাজ নেই। ঠিক আছে? কাজ হওয়ার জন্য বলও লাগে, কাজও লাগে। বল না থেকে স্মরণ হইলেই যে কাজ হচ্ছে তা কিন্তু না। ঠিক আছে? তাহলে আমার প্রথম ভরটা আনার জন্য কোনো কাজ করতে হয়েছে? কোনো কাজ করতে হয় নাই। প্রথম ভরটা আনার জন্য কোনো কাজ করতেই হয়নি। ঠিক আছে? তো আমরা এটাকে W1 বললাম, প্রথম ভরটা আনার জন্য কোনো কাজ করতে হয়নি। এবার আসো সেম জিনিসটাই আমরা দ্বিতীয় ভরের জন্য দেখি। হ্যাঁ, দ্বিতীয় ভরের জন্য দেখি। আরেকবারই আঁকি। এই হচ্ছে ওই ত্রিভুজটা। এখন অলরেডি কি আছে? অলরেডি প্রথম ভরটা এসে বসে আছে, প্রথম ভরটা অলরেডি এসে বসে আছে। দ্বিতীয় ভরটার কথা চিন্তা করো। দ্বিতীয় ভর এটাকে ধরো নিয়ে তুমি স্থাপন করবা কই? এখানে। এখন বলো কাজ করতে হবে কিনা? দ্বিতীয় ভরটাকে আনার সময় তোমার কাজ করতে হবে কিনা বলো? দ্বিতীয় ভরটাকে আনার সময় হ্যাঁ, কারণ এখন একটা সিস্টেম মাস আছে অলরেডি। এখন এই লাল কালারের ভরটা, এম ভরটা, ও কিন্তু সিস্টেম মাসের ন্যায় একটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি করে থাকবে। একজনের মহাকর্ষ ক্ষেত্রে তুমি আরেকটা ভরকে আনতেছো, স্থানান্তর করছো, তখন তোমার কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় ভরটা তুমি যখন আনতেছো, বলো দেখি ভাইয়ারা কত কাজ করতে হয়? দ্বিতীয় ভরটা যখন আনতেছো তখন কত কাজ করতে হয় বলো দেখি? আমরা এই ভরের জন্য, সিস্টেম মাসের জন্য এই বিন্দুতে কত বিভব তৈরি হয়ে আছে আগে এই বিভবটা বের করব, দেন এই বস্তুটাকে আনতে কত কাজ করা হয়েছে অর্থাৎ বিভব শক্তিটা বের করব। এই বিন্দুতে আসার পরে এই বস্তুর একটা বিভব শক্তি হবে না, ওই বিভব শক্তিটা বের করব। বিভব শক্তি সমানই কাজ করতে হয়। কতটুকু কাজ করতে হয়? যে কোনো একটা বিন্দুতে একটা বস্তুকে পৌঁছালে ওই বস্তুর যা বিভব শক্তি অর্জিত হয় সেই পরিমাণিত কাজ করতে হচ্ছে, তাই না? তাহলে আমরা এই বিন্দুর কি বের করব? বিভব শক্তি বের করব। এই বিন্দুর বিভব শক্তি চলো বের করি। এই বিন্দুর বিভব শক্তি, এই বিন্দুর বিভবের মান কত? বিভবের মান হচ্ছে ফার্স্ট অফ অল ফর্মুলা V ইজ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম। এই ক্যাপিটাল এমটাকে ধরো কালার দিয়ে বুঝাই। এই এ কিন্তু সিস্টেমের মাস, গ্রিনটা কিন্তু টেস্ট মাস। এ অলরেডি বিভব তৈরি করে রাখছে। তাহলে আমরা জানি বিভব কার জন্য তৈরি হয়? সিস্টেমের মাসের জন্য। বিভব কার জন্য তৈরি হয়? সিস্টেমের মাসের জন্য। মাইনাস জি ইন্টু সিস্টেমের মাস ডিভাইড বাই ডিস্টেন্স। কত দূরে আছে এটা? ধরে নিলাম এ দূরত্বে, তাই না? এ দূরত্বে। ক্লিয়ার? এ দূরত্বে, এটাকে এই কালার দিয়ে দিই। এ দূরত্বে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি বের করছি কি বিভবের মান, আমার লাগবে বিভব শক্তি এর মান। তো বিভব শক্তি এর কনসেপ্টটা কি? ভি ইন্টু যেই ভরের বিভব শক্তি বের করছি, বিভব শক্তি বের করতেছি কিন্তু কার? গ্রিন কালারের এমটার। বিভব শক্তি বের করতেছি কার? গ্রিন কালারের ভরটার, যেটা আনা হয়েছে। ঠিক আছে? তাহলে ভি ইন্টু গ্রিন কালারের ভরের। তাহলে আমরা ভি এর জায়গায় মাইনাস জি ডিভাইড বাই এ, এটা হচ্ছে সিস্টেমের মাস হিসেবে অ্যাক্ট করছে, আর গুণ আকারে আছে কি
গ্রিন কালারের মাস। সো কালার দিয়ে বুঝাইলাম জিনিসটা, ঠিক আছে? লেখাটা বুঝছো? তাহলে এই হচ্ছে দ্বিতীয় ভরটা আনার সময় কৃতকাজ কত। দ্বিতীয় ভরটা আনার সময় তোমার কৃতকাজের ভ্যালু কত? দ্বিতীয় ভরটা আনার সময় তোমার কৃতকাজের ভ্যালু হচ্ছে এটা মাইনাস জি এম স্কোয়ার বাই এ। ক্লিয়ার? মাইনাস জি এম স্কোয়ার বাই এ। ওকে, আচ্ছা এবার আসো তৃতীয় ভরটা যখন নিয়ে আসবো, তৃতীয় ভরটাকে যখন নিয়ে আসবো, তৃতীয় ভর চিন্তা করে বলো, তৃতীয় ভরটা ধরো সাপোজ এই যে এটা হচ্ছে আমার ত্রিভুজটা, হ্যাঁ? তৃতীয় ভরটাকে যখন আনো তখন অলরেডি দুইজন বসে আছে, একটা হচ্ছে রেড কালারের মাছটা, আরেকটা হচ্ছে গ্রিন কালারের মাছটা। তৃতীয় ভরটা সাপোজ এটা ব্লু কালারের এই মাছটা, এটাকে নিয়ে তুমি এখন এই দিকে এনে বসাও। এখন বলো তো সিস্টেমের মাছকে, এই তৃতীয় ভরটা আনার সময় সিস্টেমের মাছকে, সিস্টেমের মাছ এখন দুইটা, সিস্টেমের মাস তখন কয়টা? দুইটা। ওর জন্য এই বিন্দুতে বিভব তৈরি হবে, ওর জন্য এই বিন্দুতে বিভব তৈরি হবে, দুইটা বিভব নিয়ে যোগ করতে হবে আমার। এখন কিন্তু মহাকর্ষ ক্ষেত্র ও তৈরি করতেছে, ও তৈরি করতেছে, আমার কি লাগবে জানো? আমার ওদের দুইজনের জন্য এই বিন্দুতে মোট বা লব্ধি মহাকর্ষ বিভব কত এটা লাগবে। বিভব শক্তি বের করবো না? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে W3 বের করা, মানে তৃতীয় ভরটা আনতে কৃতকাজ কত। নিচে লিখি, আমাদের টার্গেট হচ্ছে কি W3 বের করা। W3 ইজ ইকুয়াল টু কি? যেই বিন্দুতে M ভরটাকে আনা হয়েছে, তৃতীয় ভরটাকে আনা হয়েছে, সেই বিন্দুর নেট বিভব লাগবে, লব্ধি বিভব লাগবে, আর যেই ভরটাকে আনছি সেই ভরের মান লাগবে। নেট বিভব কি? নেট বিভব হচ্ছে ওর জন্য এখানে কত বিভব তৈরি হয়েছে এবং ওর জন্য এখানে কত বিভব তৈরি হয়েছে, এই দুইটা বিভবের যোগফল। তো আমি লিখে ফেলি, প্রথমে রেড কালারের মাসের জন্য এখানে কত বিভব তৈরি হয়েছে, V1 বলতেছে এটাকে, V1 ইজ ইকুয়াল টু মাইনাস জি স্মল এম ডিভাইড বাই কত দূরে? এ দূরে, ডিভাইড বাই এ। একইভাবে এই মাসটার জন্য এখানে কত বিভব তৈরি হয়েছে এটা বের করি, ধরে নিলাম V2, V2 ইজ ইকুয়াল টু কত? মাইনাস জি স্মল এম ডিভাইড বাই এ। ঠিক আছে? তাহলে আমি ওর জন্য এই বিন্দুতে বিভব বের করছি, ওর জন্য এই বিন্দুতে বিভব বের করছি, আলাদা আলাদাভাবে বের করছি। তাহলে বলো ভি নেটটা আসলে কত হবে বলো দেখি? ভি নেট অর্থাৎ এই বিন্দুর লব্ধি বিভব কত? দুইটার যোগফল, দুইটা বিভবের যোগফল, দুইটা বিভবের যোগফল যদি করো তাহলে এই দুইটা যোগ করবা, রাইট? এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ করলে কি লিখবা? রেড কালারের ভরের জন্য ওই বিন্দুতে তৈরি হওয়া বিভব প্লাস গ্রিন কালারের ভরের জন্য ওই বিন্দুতে তৈরি হওয়া বিভব, দুইটা একই জিনিস। তাহলে আসবে হচ্ছে জিনিসটা এরকম, মাইনাস 2gm বাই এইরকম একটা জিনিস। তাহলে আমি ভি নেটের জায়গায় এখন ভ্যালু বসাই দিই, ভি নেটের জায়গায় ভ্যালু কত? মাইনাস 2gm ডিভাইড বাই এ। গুণ যাবে কোন ভর দ্বারা? যেই ভরটাকে আনা হয়েছে, যেই ভরটাকে আনা হয়েছে সেই ভরের মান দ্বারা, কারণ আমার আলটিমেটলি টার্গেট কি? এই ব্লু কালারের ভরের এই বিন্দুতে বিভব শক্তি বের করা। ব্লু কালারের ভরের এই বিন্দুতে বিভব শক্তির মান যা, ব্লু কালারের ভরটা অসীম থেকে এই বিন্দুতে আনতে কৃতকাজ তা। ব্লু কালারের ভরের এই বিন্দুতে বিভব শক্তির মান যা, ব্লু কালারের ভরটাকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কৃতকার্যতা। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি লিখি, লিখলে এই রকম একটা জিনিস লিখতে পারি, মাইনাস 2gm স্কোয়ার ডিভাইডেড বাই এ। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম ভরটা আনতে কোনো কাজ করতে হয়নি, দ্বিতীয় ভরটা আনতে কাজ করতে হয়েছে, কতটুকু কাজ করতে হয়েছে? এতটুকু কাজ করতে হয়েছে। তৃতীয় ভরটা আনতে এতটুকু কাজ করতে হয়েছে। যদি চতুর্থ ভর আনা হইতো তাহলে তখন এই তিনটেই সিস্টেমের মাস হিসাবে অ্যাক্ট করতো, তিনটেই সিস্টেমের মাসের ন্যায় ক্রিয়া করতো। চতুর্থ ভরটা আনতে কত কৃতকাজ লাগবে সেটা তোমরা বের করতে পারতো, এইভাবেই বের করতে পারতো, ডিস্টেন্স দিয়ে নেট বিভব বের করে। তো এইটা একটা কিন্তু ভালো ম্যাথ, এটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার করছে না যে আমরা কি কি শিখলাম এই ম্যাথটা থেকে? তুমি নিজে চিন্তা করো। প্রথমত যে কোনো একটা মাসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরাইতে কৃতকাজ কত সেই জিনিসটা শিখলাম। সেই মানটা কত? অসীম থেকে কোনো মাসকে, কোনো ভরকে যে কোনো একটা বিন্দুতে আনতে কৃতকাজ কত? অসীম থেকে একটা ভরকে যে কোনো একটা বিন্দুতে আনতে কৃতকাজের মান হলো ওই যে এই বিন্দুতে তুমি নিয়ে রাখবা সেই বিন্দুর বিভব শক্তির মানই ওই ভরটাকে অসীম থেকে আনতে কৃতকাজ। এটা একটা কনসেপ্ট শিখলাম। দ্বিতীয়ত শিখলাম, যদি এই যে প্রথম কেসটা, যদি কোনো মাসই না থাকে, মানে তুমি একটা মাসকে সরাচ্ছ ঠিক আছে, কিন্তু এমন একটা জায়গায় সরাচ্ছ যে জায়গায় প্রি এক্সিস্টিং আগে থেকে কোনো ভর ছিল না, মানে কোনো সিস্টেমের মাস ছিল না, কোনো মহাকর্ষ ক্ষেত্র ছিল না, তাহলে সেখানে তুমি যতই নড়াচড়া করো না কেন কোনো কাজ করতে হয় না। কোনো কাজ করতে হয়েছে প্রথম ভরটা আনার সময়? কাজ করতে হয়।
দ্বিতীয় ভরটা যখন আনছো তখন প্রথম ভরটাই এখানের জন্য কি হিসেবে কাজ করে, সিস্টেমের মাস হিসেবে কাজ করে, সে একটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি করে রাখে দ্বিতীয় ভরের জন্য কাজ করতে, তৃতীয় ভরের জন্য কাজ করতে, কারণ তখন দুইজন সিস্টেমের মাস হিসেবে অ্যাক্ট করে। ক্লিয়ার? তো ফাইনালি তোমার লাগবে কি বলো, ফাইনালি তোমার লাগবে কি, ফাইনালি তোমার লাগবে হচ্ছে এই জিনিসটা, ডাব্লিউ টোটাল ইজ ইকুয়াল টু কি, W1 প্লাস W2 প্লাস W3। W1 এর ভ্যালু তো 0, W2 এর ভ্যালু হচ্ছে মাইনাস gm²/a, W3 এর ভ্যালু হচ্ছে মাইনাস -2gm²/a, মাইনাস gm²/a সবার মধ্যেই আছে, তাহলে মাইনাস gm²/a কমন নিলে 1 প্লাস 2 দ্যাট মিনস 3 হয়ে যাবে, মানে জিনিসটা আসবে এরকম মাইনাস 3gm²/a। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত দেখাবো, এখানে অ্যান্সার কত দেখাবো, এটা বুঝতে পারছো? তাহলে মোট কৃত কাজ যত, এই সিস্টেমের বিভব শক্তি তত, কারণ একটা সিস্টেমের উপরে মোট যত কাজ করা হয় ওইটাই তার মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে, ওই শক্তিটা সে পরবর্তীতে কাজ রূপে ট্রান্সফার করতে পারে। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এর চেয়ে সিম্পলেস্ট ওয়েতে আর বোঝানো সম্ভব না, তোমরা আরেকবার দেখলে নিজেরাই বুঝে যাবা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এবার আসো সামনের দিকে, তো এই পর্যন্ত যদি বুঝে থাকি এবার সামনের দিকে আগাই। হ্যাঁ, আরেকটা ম্যাথ করে ফেলি, এই ম্যাথটা ভালো একটা ম্যাথ, এটা আইআইটি আসছে 1996 সালে, নিশ্চয়ই তোমাদের জন্মের আগে, রাইট? 1996-তে আমারও জন্ম হয় নাই। সবাই লিখে ফেলো, এই প্রশ্নটা লিখে ফেলো, ইংলিশেই লিখবা, ইংলিশেই লিখবা, ইচ্ছা করে ইংলিশে লেখা আছে, এটা চাইলে ট্রান্সলেট করে দিতে পারবো, কিন্তু ইংলিশেও প্রশ্ন পড়ার অভ্যাস লাগবে, কারণ তোমরা কি জানো আইইউটি তে ফুল প্রশ্ন ইংলিশে হয়। তো আবার এছাড়াও কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ইংলিশে হতে পারে প্রশ্ন, তো তোমরা ইংলিশেও নলেজটা রাখবা, যদিও বাংলা ভার্সনের স্টুডেন্ট, বাট ইংলিশেও নলেজটা রাখবা যে কীভাবে কোনটা দিয়ে কী বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, সবাই লেখা হলে বলিও, এই প্রশ্নটা লেখা হলে বলবা, চিত্রসহ লিখে ফেলো। হ্যাঁ, চিত্রসহ লিখে ফেলো, লেখা হলে বলবা। আচ্ছা, বিভব শক্তি আর আগে শেখানো কাজের ফর্মুলাটা একই না? অসীম থেকে কোনো বিন্দুতে কোনো বস্তুকে আনতে কাজই হচ্ছে বিভব শক্তি, অসীম থেকেই হইতে হবে। তুমি অন্য কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে নিয়ে যাবা, কৃত কাজের বিভব শক্তি বলা হবে না, অসীম থেকে আনলে এটা হবে, কারণ অসীমে কোনো বস্তুর বিভব শক্তির মান কত? 0। 0 বিভব শক্তির কোনো বস্তুকে অন্য কোনো বিভব শক্তি অর্জন করাইছো মানে তুমি ওই পরিমাণেরই কাজ করছো। বুঝছো কি বললাম? 0 বিভব শক্তির কোনো বস্তুকে তুমি 10 বিভব শক্তি বানাই দিলা, তার মানে কি তুমি 10 জুল কাজ করছো। বুঝছো? তো এর জন্য অসীম থেকে কোনো বস্তুকে কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণের কাজ করতে হয় সেটাই ওই বিন্দুতে ওই বস্তুর বিভব শক্তি। ক্লিয়ার? সবাই লেখা হলে বলিও, লেখা হলে বলবা। লিখছো? দেখো এখানে কি বলছে, আমি প্রশ্নটা পড়ি, তোমরা আমার সাথে একটু দেখো। ইংলিশ প্রশ্ন খুব বেশি কঠিন আছে, এমন না যে ইংলিশে দিছে মানে পারবো না, খুব সহজ জিনিস। ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ 2 স্টার্স ইজ 10a। অর্থাৎ দুইটা স্টার আছে, আমার এখানে দেখাই যাচ্ছে প্রশ্নে, দুইটা স্টার কে কে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই দুইটা স্টারের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে কত? 10a। 10a ডিস্টেন্সটা দেওয়া আছে, দিয়ে তোমার কাছে বললো
দ্য মাসেস অফ দিস স্টার্স আর এম অ্যান্ড 16m। একটার ভর হচ্ছে 16m, আরেকটার ভর হচ্ছে কত, m। ঠিক আছে, স্বাভাবিক, যেটা বড় সেটার ভর বেশি হবে। যেটা 2a ব্যাসার্ধ বিশিষ্ট সেটার ভর দিলাম 16m, যেটার a ব্যাসার্ধ বিশিষ্ট সেটার ভর দিলাম কত, m। অ্যান্ড দে আর রেডি। রেডি মিনস হচ্ছে রেডিয়াসের প্লুরাল ফর্ম আর কি। ঠিক আছে, ব্যাসার্ধগুলো। তো ব্যাসার্ধগুলো কত, একটার a আর একটার 2a, একটার a আর একটার 2a, তো একটা a আর একটা 2a। ঠিক আছে, তো একটার ব্যাসার্ধ হচ্ছে 2a, একটার ব্যাসার্ধ a। আমি 2a টা তাকিয়ে দিছি যার ভর বেশি, এটা তাকিয়ে দিছি যার ভর কম। এ বডি অফ মাস m মানে আরেকটা ভর। এগুলো তো তারাদের ভর গেল, দুইটা তারা, দুইটা তারার ভর দেওয়া আছে। এটা আরেকটা ভর, যেই ভরটা কত, স্মল m। আরেকটা স্মল m মানের ভর আমি ফায়ার করছি স্ট্রেট ফ্রম দ্য সারফেস অফ দ্য লার্জার স্টার। অর্থাৎ বড় তারাটা থেকে আমি একটা স্মল m ভরের বস্তুকে ফায়ার করছি, মানে নিক্ষেপ করছি ছোট তারার দিকে, টুয়ার্ডস দ্য স্মলার স্টার। What should be its minimum initial speed to reach the surface of the smaller star? অর্থাৎ ন্যূনতম, মিনিমাম কত বেগে মারলে এটা ওই তারাতে যেয়ে পৌঁছাবে। ঠিক আছে, অবশ্যই আমি একটা ন্যূনতম বেগ থাকবে, ন্যূনতম বেগের কম বেগে মারলে সে ধরো ওইখানে যাবে না, মাঝখানে যে থেমে যাবে। আমার কোন বেগটাতে মারলে এটা এখান থেকে ওই তারার পৃষ্ঠে যে পৌঁছাবে, মিনিমাম, ন্যূনতমটা চাইছে, যে কোনো বেগ না। ধরো সর্বোচ্চ তো শেষ নাই, তুমি বেগ আরো বেশি দিলা, যতটুকু বেগে এই তারাটা থেকে এই তারার দিকে বস্তুটা যায়, তুমি তার চেয়ে বেশি বেগে মারলে যাবে না, আরো আগে যাবে। আরো বেশি বেগে মারলে যাবে না, আরো আগে যাবে। সর্বোচ্চ তো শেষ নাই, বাট সর্বনিম্নটা কত, মানে মিনিমাম কত বেগে মারতেই হবে, এটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, ওকে। অবটেন দ্য এক্সপ্রেশন ইন টার্মস অফ জি, এম অ্যান্ড এ, মানে তোমার রেজাল্টটা জি, এম আর এ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, মানে কোনো ভ্যালু পাবা না তুমি, জি, এম আর এ এর মাধ্যমে রেজাল্টটা আসতে বলছে। ঠিক আছে, আচ্ছা। স্যার রেডি মানে কি? রেডি মানে বললাম একটু আগে, ব্যাসার্ধগুলো। রেডিয়াস মানে ব্যাসার্ধ, রেডি মানে ব্যাসার্ধগুলো। ঠিক আছে, দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল একটু কনসেপ্ট নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমরা আমাদের টার্গেট কি, এই তারাটাকে মিনিমাম বেগে মাইরে এখানে পাঠানো, রাইট? এটা আমাদের টার্গেট। এখন আমার কি আসলেই ওই পর্যন্ত চিন্তা করতে হবে, নাকি একটু চিন্তা করো তো, আমরা প্রথম দিককার ক্লাসে একটা ম্যাথ করছিলাম এরকম, যে দুইটা গ্রহ বা উপগ্রহ, হোয়াট এভার ইট ইজ, দুইটা গ্রহ বা উপগ্রহের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের মধ্যে একটা বিন্দু এরকম পাওয়া যাবে মাঝখানে কোথাও, যেই বিন্দুটাকে আমরা বলি কি, ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থান। বলছিলাম একটা বিন্দু এরকম পাওয়া যাবে, যেই বিন্দুটাকে আমরা বলতে পারবো কি, তাদের সংযোগস্থলের একটা বিন্দু, যেই বিন্দুটাকে আমরা কি বলতে পারবো, সাম্য অবস্থান বলতে পারবো। সাম্য অবস্থানটা কি ছিল মনে আছে? সাম্য অবস্থানটা কি ছিল? যেই বিন্দুতে কোনো বস্তুকে স্থাপন করলে ওই বস্তুটার উপরে ওই গ্রহ যেই মানে টান দিবে, এই গ্রহ সেই মানে টান দিবে, মানে দুই গ্রহের টান সমান এমন একটা বিন্দু, সেই বিন্দুটাকে কি বলবো, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমি একটু এটাকে আঁকে দেখাই দিই। এটা হচ্ছে এই গ্রহ আর এই গ্রহের সংযোগ বিন্দু। হ্যাঁ, তো এখন এখানে তোমার বের করতে একটা বিন্দু নাও, সাপোজ এইটা হচ্ছে তোমার সেই বিন্দুটা, যেই বিন্দুতে কি ইকুইলিব্রিয়ামটা ফর্ম হচ্ছে। এই বিন্দুতে এই গ্রহ যা টান দিবে, এই গ্রহ সেই টানই দিবে। বলতে পারো ভাই ইকুইলিব্রিয়াম পয়েন্ট নিয়ে এত মাথা ব্যথা করতেছেন কেন? সাম্য অবস্থানের বিন্দু আছে, কারণ আছে। তুমি নিজেই চিন্তা করো, এই বিন্দুটাতে কি এই গ্রহের বাম পাশের গ্রহ কর্তৃক টান, ডান পাশের গ্রহ কর্তৃক টান সমান। এই বিন্দুটার আগের কোন বিন্দুর কথা চিন্তা করো, সাপোজ এই বিন্দুতে, এই বিন্দুটার আগে, এখানে কার টানটা বেশি হবে বলো তো? F1 বেশি হবে না F2 বেশি হবে বলো দেখি? এর আগের কোন বিন্দু, এই পাশের কোন বিন্দু, F1টা বড় হবে। F1 ধরে নিলাম, ওই যে ওর টান আর কি, প্রথম গ্রহের টান, ও বেশি টানবে, মানে এটা বেশি থাকবে। হ্যাঁ, এই বিন্দুতে এখানের কোন বিন্দু, এখানে F1 বড় হবে না F2 বড় হবে বলো? এখানের কোন বিন্দুতে F1 বড় হবে না F2 বড় হবে? ডেফিনেটলি F2 বড় হবে। যে গ্রহের কাছে সেই গ্রহের টানটা বেশি থাকে, যেই গ্রহের কাছের বিন্দু সেই গ্রহের কাছের বিন্দুতে সে বেশি টানতে পারে, কারণ দূরত্বের সাথে ব্যস্ততাবাদী সম্পর্ক, দূরত্ব যত কম টান দিবে তত বেশি। তাহলে এখানে F2টা মেজরিটি, মানে এই টানটা মেজরিটি থাকবে। হ্যাঁ, লব্ধি টান থাকবে।
সহজ কথা, এখানে লব্ধি টান থাকবে, এখানে লব্ধি টান থাকবে, এখানে লব্ধি টান থাকবে ছোট গ্রহের দিকে, এইখানের কোনো বিন্দুতে লব্ধি টান থাকবে বড় গ্রহের দিকে। আমার কি আসলে ওই গ্রহতে কোনো কিছু পাঠাইতে হইলে ওই গ্রহ পর্যন্ত যাওয়ার মতন বেগ দিয়ে পাঠাইতে হবে, নাকি আমি তাকে এই এই বিন্দুটা যেটা সাম্য অবস্থানের বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত পাঠাইতে পারলেই জব ডান। ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত যদি পাঠাও, সামান্য একটু চুল পরিমাণ বেশি বেগ দিয়ে পাঠাও, ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত যায় একটু এক চুল পরিমাণ সে সামনে আগাবে, তাইলেই লাভটা কি জানো? একটু যদি সে সামনে আগায়, একটু সামনে আগানো মিন্স কি সে এই জোনে পড়ে গেল, এই জোনে পড়ে গেল মানে কি তার একটা লব্ধি টান থাকবে, তার একটা লব্ধি টান থাকবে। লব্ধি টান থাকা মিন্স কি ওই গ্রহটা লব্ধি টান দিয়ে তাকে তার কাছে নিয়ে নিবে। তো আমার ইফিসিয়েন্টলি যদি চিন্তা করো, ইঞ্জিনিয়ার লাইক যদি চিন্তা করো, ইঞ্জিনিয়ার কি ইফিসিয়েন্ট সিস্টেম ডিজাইন করে, এমন বেগ দিয়ে পাঠানো দরকার নাই যে এই বেগ দিয়ে সে আমার বেগের কারণেই এই পর্যন্ত যাবে। আমি চিন্তা করব এমন যে আমার বেগের কারণে সে ইকুইলিব্রিয়াম পয়েন্টের এক চুল পরিমাণ সামনে যাবে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত যাবে, দেন এক চুল পরিমাণ সামনে যাবে। তাহলে সে এমন একটা রিজিয়নে যেয়ে পৌঁছায় গেল যেই রিজিয়নে ওই গ্রহের, যেই গ্রহে পাঠাতে চাই সেই গ্রহের টান বেশি। এখানে এক চুল পরিমাণ পা বাড়াইলি এই গ্রহের এইখানের পয়েন্ট মানে একটু বাইরের পয়েন্ট মানে F2 গ্রেটার দেন F1। F2 কি এ পাশের টান, F1 কি এ পাশের টান। তাহলে F1 যদি কম হয়, F2 যদি বেশি হয়, তাহলে এই টানটার আধিক্যের কারণে এইটা এই বরাবর একটা লব্ধি বল থাকবে। লব্ধি বল থাকা মিন্স সে তাকে এখানে আসার পরে বাকি কাজ ওই গ্রহেই টাইনে করে ফেলবে, আমার আর কিছু করতে হবে না। তো আমার টার্গেট কি তাইলে? আমার টার্গেট হচ্ছে মিনিমাম বেগে পাঠানো। মিনিমাম বেগে আমি কই পাঠাতে চেষ্টা করবো জানো? এই পর্যন্ত, ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত। এরপরে আমার আর চিন্তা নাই, এরপরে ওই গ্রহে যে যাবে এটা ওই নিশ্চিত করবে, আমার কিছু করতে হবে না। আমার আর জ্বালানি পুরায়ে তাকে ওইখানে পাঠাইতে হবে না, জ্বালানি পুরায়ে বেগ যোগান দিয়ে তাকে আর ওখানে পাঠাইতে হবে না। এরপরে আমি ইঞ্জিন বন্ধ করে দিল সে, মানে ওই জিনিসটা সিস্টেমটা এমন যে এই পর্যন্ত যাওয়ার পরে ধরো আমার ফুয়েল শেষ, আমার ফুয়েল শেষ বা রকেটের ফুয়েল শেষ, বাকি কাজটা ওই টাইম দিয়ে নিয়ে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে এই ম্যাথের সব থেকে মানে সুন্দর পার্ট, সব থেকে বোঝার পার্ট, যে আমি আসলে কতটুকু পর্যন্ত পাঠাবো। আমি যদি ওই গ্রহের পৃষ্ঠ পর্যন্ত পাঠাচ্ছি, আমার দরকার নেই ওই গ্রহের পৃষ্ঠ পর্যন্ত মেজার করা, আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত পাঠাবো। ইকুইলিব্রিয়াম পয়েন্ট কি? যেই পয়েন্টে গেলে দুই গ্রহেরই টান সমান। ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে এক চুল সামনে আগানো, ওইটা আর লিখতে হয় না, বলতে হয় না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত পাঠানো মিন্স কি একটা গতিজড়তার কারণে একটু সামনে থেকে চলে যায়, ওইটার কারণেই সামনে চলে যাবে। ওইটা আর মেজারেবল না যে কতটুকু বেশি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে কতটুকু বেশি দূরে পাঠাবো, মেজারেবল কোনো কাউন্ট না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত যাওয়া মিন্স বাকিটা চলেই যাবে, একটু তো সামনের দিকে এমনিই যাবে। তো আমরা কি করব, আগে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় সেটা ফাইন্ড আউট করব। আগে কি করব, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় সেটা চলো ফাইন্ড আউট করি। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ফাইন্ড আউট করি, এটা কোথায় আছে। এই যে জিনিসটা ধরে নিতে পারি, বড় গ্রহ থেকে ধরো কত দূরে আছে, বড় গ্রহটা থেকে ধরো x দূরত্বে আছে, এইখান থেকে সরি এই বড় গ্রহের কেন্দ্র থেকে এটা কত দূরে আছে, ধরে নিলাম x দূরত্বে আছে। এটা যদি x হয়, এটা যদি x হয়, হ্যাঁ, তাহলে এটা কত, এতটুকুটা কত, টোটালটা 10a ছিল, তাহলে 10a মাইনাস এক্স, 10a মাইনাস এক্স, রাইট। তো আমরা এক্সটা আগে বের করব। তো আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টের, বা বাংলায় লিখো, সলভটা বাংলায় করো, সাম্য অবস্থা। f1 is equal to f2, হ্যাঁ। f1 এর জায়গায় ভ্যালু বসাই দিব, f1 এর জায়গায় ভ্যালু কত বসাবো, f1 এর জায়গায় আমি ভ্যালু বসাই দিব হচ্ছে প্রথম গ্রহের জন্য এইখানে যে বস্তুটা আসবে, এখানে কোন বস্তুটা আসবে, আলটিমেটলি m ভরের বস্তুটাই তো আসবে, তার আকর্ষণ বল। এই গ্রহের জন্য এই বস্তুর উপরে আকর্ষণ বল কত, g ইনটু গ্রহের ভর কত 16m, ঠিক আছে, ইনটু বস্তুর ভর কত স্মল m, ডিভাইড বাই দূরত্ব, এই গ্রহের কেন্দ্র থেকে ওইটার দূরত্ব কত, এই গ্রহের কেন্দ্র থেকে ওইটার দূরত্ব হচ্ছে x স্কয়ার, ঠিক আছে, x স্কয়ার। আচ্ছা, এটা কিন্তু এই পর্যন্ত দিও বাই দ্য ওয়ে, কেন্দ্র টু কেন্দ্র, হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু যে f2 কি এই গ্রহের জন্য এইখানে আসা কোনো বস্তুর আকর্ষণ বল। এই দ্বিতীয় গ্রহের ভর কত, দ্বিতীয় গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল M, আসা বস্তুটা কত, এখানে আসা বস্তুটা কত স্মল m, ডিভাইড বাই দূরত্ব স্কয়ার, দূরত্ব কত 10a
মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো অনেক কিছু কাটাকাটি যায়, অনেক কিছু কাটাকাটি যায়। কি কি কাটাকাটি যায়? ক্যাপিটাল এম কাটা, স্মল এম কাটা, জি জি কাটা। তুমি রুট করে দিতে পারো, রুট করে স্কোয়ার আছে যেহেতু রুট করে দিতে পারো। তো বাম পাশে আছে কি 16/x², রুট করে দিলে 4/x। ডান পাশে আছে কি 1/10 - a x², রুট করে দিলে 1/10 a - x। ঠিক আছে, এখান থেকে তুমি আর গুণন করে দাও 40a - 4x = x। তাহলে 4x যদি ওর পাশে যায় 5x, তাহলে 8 এরকম হয়ে যাবে, x = 8a। দেখো তো মিলছে কিনা, তোমাদের সাথে কি মিলছে? x = 8a আসছে। আমি 4x ওর পাশে গেছে 5x হয়ে গেছে, তাহলে 5/40/5, 5 × 40, তো 8a চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বুঝলাম। ওকে, এখন এই পর্যন্ত যদি বুঝে থাকো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পর্যন্ত পাঠাইতে মোট কত বেগে পাঠাইতে হবে এই গ্রহটার বা ভি মিনিমাম সেটা বের করব। আমরা কিভাবে করতে পারি এটা? এনি আইডিয়া কিভাবে বের করা যায় এই জিনিসটা? শক্তির নিত্যতা কি অ্যাপ্লাই করা যাবে কিনা? শক্তির নিত্যতা অ্যাপ্লাই করা যাবে। শক্তির নিত্যতা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের পয়েন্ট কোনটা? পয়েন্ট দুইটা, একটা হচ্ছে এই বিন্দু তো যখন ছিল বস্তুটা, আর একটা হচ্ছে এই বিন্দু। এই দুই বিন্দুতে আমরা কি করব? শক্তি নিত্যতা অ্যাপ্লাই করব। নাম দিই তো, এ বিন্দু দিই, সি বিন্দু দিই, হ্যাঁ, বা বি বিন্দু দিই এটাকে। এ বিন্দুতে শক্তি = কি? বি বিন্দুতে শক্তি। শক্তি নিত্যতা বললাম জাস্ট। এখন এ বিন্দুতে শক্তি, বলো তো এ বিন্দুতে কি কি থাকবে শক্তিটার? এ বিন্দুতে কি কি শক্তি থাকবে বলো? কি কি শক্তি থাকবে বলো? গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে, বিভব শক্তিও থাকবে, গতিশক্তি থাকবে, বিভব শক্তিও থাকবে, সবই থাকবে। তো আমি লেখা শুরু করি, হ্যাঁ। এ বিন্দুতে যখন বস্তুটা ছিল, এই বিন্দুতে কি আছে? তার গতিশক্তি আছে 12 mv²। আমি এই ভিটাকেই ধরে নিলাম v², ঠিক আছে, v², যেই মিনিমাম বেগটাকে মারবো সেটা ধরে নিলাম 12 mv²। এখন আসি এই বিন্দুতে বিভব শক্তিও থাকবে। এখন প্রশ্ন হলো এই বিন্দুতে যে বিভব শক্তিটা থাকবে, ওই বিভব শক্তিটা কি একটা গ্রহের জন্য বিভব শক্তি নাকি দুইটা গ্রহ মিলাই বিভব শক্তি? এই বিন্দুতে আছে কি স্মল এম মানের ভরটা। স্মল এম মানের ভরটা কয়টা বিভব, মানে কয়টা ভরের জন্য কয়টা সিস্টেম মাস পাচ্ছে? ওর জন্য এই বিন্দুতে একটা বিভব তৈরি হয়েছে। এই গ্রহের জন্য এই বিন্দুতে একটা বিভব তৈরি হয়েছে না? হয়েছে কিনা? ওর জন্য এই বিন্দুতে একটা বিভব তৈরি হয়েছে, ওর জন্য কিন্তু এই বিন্দুতে একটা বিভব তৈরি হয়েছে। এই বিন্দুতে মোট বিভব কয়টা? দুইটা। তোমার লব্ধি বিভব নিয়ে কাজ করতে হবে। তোমার কি করতে হবে? লব্ধি বিভব। তাই আমি দেখো লিখতেছি কিভাবে, এরকম নেট ইনটু যে স্মল এম ভরটা আছে সেই স্মল এম ভরটা, যার বিভব শক্তি বের করো সেটা, হ্যাঁ। আচ্ছা এবার আসি বি বিন্দুতে। যখন আসবো বি বিন্দুতেও কি আরেকটা নেট বিভব তৈরি হবে? বি বিন্দু থেকে আরেকটা নেট বিভব তৈরি হবে, তৈরি হবে না? আরেকটা নেট বিভব তৈরি হবে, কারণ এখানেও বিভব কিন্তু ও সৃষ্টি করতেছে, ও সৃষ্টি করতেছে, দুইজনের জন্য একটা বিভব তৈরি হবে। তাহলে এটাকে বললাম ভি নেট প্রাইম ইনটু কত? স্মল এম। কারণ নিশ্চয়ই এই বিন্দুতে এই গ্রহ আর এই গ্রহ মিলায় মোট যে বিভব তৈরি করবে, এই বিন্দুতে সেটা তৈরি করবে না, আলাদা বিভব তৈরি হবে, তাই এটাকে নেট প্রাইম বল। তো আমরা এখন ভি নেট প্রাইম গুলো বের করবো। তো চলো করি। হাফ এম v²। বি বিন্দুতে কোনো গতিশক্তি থাকবে? বি বিন্দুতে কোনো গতিশক্তি থাকবে? থাকবে না, তাই বি বিন্দুতে শুধুই বিভব শক্তি লিখছি, কোনো গতিশক্তি লিখি না। কারণ এই বিন্দুতে আসার পরে বস্তু যদি থাইমেও যায়, তারপরের কাজটা ও টান দিয়ে নিয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে জাস্ট এমন ভাবে বেগটা দেওয়া যেন এই বিন্দুতে এসে জাস্ট সে থাইমে যায়, আর এক্সট্রা কোনো বেগ তার না থাকে। তাহলে হাফ এম v² প্লাস ভি নেট। এখন আমি কি বের করবো জানো? এই বিন্দুটা, এই বিন্দুতে এই গ্রহের জন্য বিভব বের করব, এই গ্রহের জন্য বিভব বের করব। চলো চলো করি। প্রথমত এই গ্রহের জন্য এই বিন্দুতে বিভব কত? ফর্মুলা কি? মাইনাস জি ইন্টু এই গ্রহের ভর, এই গ্রহের ভর কত? 16m, ডিভাইড বাই এই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স, এই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত? 2a।
ফর্মুলা কোনটা ইউজ করছেন ভাইয়া? ওই যে চীনা ফর্মুলাটা, ওই যে মাইনাস জিএম বাই এ, এটা ইউজ করছি আর কি। হ্যাঁ, জিএম বাই আর এটা ইউজ করছি, বুঝছো? এই ফর্মুলাটাই আমরা ইউজ করছি, বোঝা গেছে? এই ফর্মুলাটা ইউজ করছি। তো আমার এই গ্রহের জন্য এই বিন্দুতে বিভবের জন্য কি করছি, এই বিন্দুর ডিস্টেন্স নিছি যেটা 2a, এবং এই গ্রহের ভর নিছি যেটা 16m। তাহলে আমি একটা বিভব লিখলাম। এইটার জন্য আবার সেম ভাবে এখানে বিভব লিখতে হবে না, এটার জন্য সেম ভাবে এখানে বিভব লিখতে হবে। দেখো তো এই গ্রহটার জন্য এই বিন্দুতে বিভব কত? মাইনাস জি ইন্টু এই গ্রহের ভর কত? এম। এই গ্রহের কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত? এই গ্রহের কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত বলো? বলো, এই গ্রহের কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত? এতটুকুটা কত? এইখান থেকে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের ডিস্টেন্স হচ্ছে 10a, এতটুকুটা হচ্ছে 10a। আমার কিন্তু 10a পুরোটা লাগবে না, আমার এতটুকুটা লাগবে। কতটুকু কম লাগবে? 10a থেকে, 10a থেকে আমার 2a পরিমাণ কম লাগবে। দ্যাট মিনস এই ডিস্টেন্সটা হচ্ছে 8a। এই ডিস্টেন্সটা কত? 8a। পুরাটা 10a। কেন্দ্র গ্রহে, ওই গ্রহে, ওই স্টারের কেন্দ্র থেকে এই স্টারের কেন্দ্র 10a ডিস্টেন্স দূরে। আমার ওই স্টারের কেন্দ্র থেকে এই স্টারের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব লাগবে, তার মানে 2a কম লাগবে, তার 8a। তাহলে এইটা হচ্ছে আমি কি বের করলাম? এই ভি নেটটাকে বের করছি, এই ভি নেটটাকে বের করছি। সাথে স্মল এম গুণ ছিল, স্মল এম গুণ থাকবে, স্মল এম গুণ ছিল, সাথে স্মল এম গুণ থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো একইভাবে এই পাঁচটা করি। এটা হচ্ছে বি বিন্দুতে শক্তি বের করো, বি বিন্দুর বিভব শক্তি। বি বিন্দু কোনটা? এটা। এই বিন্দুতে একবার এই গ্রহের জন্য বিভবের মান বের করব, এই বিন্দুতে একবার এই গ্রহের জন্য বিভবের মান বের করব। তো এই বিন্দুতে প্রথমত আসি, এই গ্রহের জন্য বিভব যদি বের করি, কি লিখবো? মাইনাস জি ইন্টু গ্রহের ভর কত? 16m, ডিভাইড বাই দূরত্ব। এই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত বের করছি আমরা অলরেডি। এতটুকুটা কত? এতটুকুটা হচ্ছে 8a, রাইট? এতটুকুটা কত? এতটুকুটা 8a, তাই না? এই যে এখান থেকে এতটুকু আমরা x বের করছি না, x ই তো এটা। এটা কত? 8a। ওকে, বুঝতে পারছো? আবার কোনটা লাগবে? এই গ্রহের জন্য এই বিন্দুতে বিভব লাগবে। আমরা এখন বের করছি হচ্ছে এই গ্রহের জন্য এই বিন্দুতে বিভব, এখন এই গ্রহের জন্য এই বিন্দুতে বিভব বের করব। এটা কি? প্লাস দিয়ে মাইনাস জি ইন্টু এই গ্রহের ভর কত? এই গ্রহের ভর হচ্ছে m। এই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত? এই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 10a মাইনাস এক্স। এক্স এর ভ্যালু তো বের করছি 8a, তাহলে এটা আসবে কত বলো তো? 2a আসবে না? 2a আসবে। দেখো, এই গ্রহের কেন্দ্র থেকে এই বিন্দুর ডিস্টেন্স পুরাটা 10a, এতটুকু x, তাহলে এতটুকু কত? 10a বিয়োগ x, x এর ভ্যালু কত? 8a, বসাই দাও, x এর ভ্যালু বসাই দাও, তাহলে 10a মাইনাস 8, দ্যাট মিন্স 2a থাকবে। সাথে একটা স্মল এম গুণ আকারে ছিল, যার বিভব শক্তি বের করা হচ্ছে, তার ভরের মান সেটা গুণাকার ছিল, গুণাকার থাকবে। এখন দেখো সবার মধ্যেই কি আছে? স্মল এম আছে, স্মল এম আছে, কমন নিয়ে কাটাকাটি করে ফেলা যায়, কাটাকাটি করে ফেললাম। কাটাকাটি করে ফেললে এখন তুমি জাস্ট যেটা করবা সেটা হচ্ছে এগুলা পক্ষান্তর করে তোমার ভিটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে করা। এটাই আসলে তোমার কাজ, ভিটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করে ফেলা। বুঝতে পারছো? মানে কমন টমন নিয়ে অনেক কিছু করতে পারবা আর কি। তোমরা এটা করবা, করে দেখবা যে ভি আসলে আসবে এরকম, মানে জাস্ট কমন টমন নিয়ে তুমি এইরকম একটা জিনিস পাবা। বুঝছো? মানে এই হাফ এম ভি স্কোয়ার, হাফ ভি স্কোয়ারটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে তুমি যদি পাঠাও, যোগ বিয়োগ জি এম বাই এ কমন নিবা। জি এম বাই কমন নিলে দেখবা যে এখানে থাকবে 16/2, এখানে থাকবে 1/8, ওখানে থাকবে হচ্ছে মাইনাস 16/8 মাইনাস 1/2। এগুলো একটা কমন নিয়ে একটা ফর্মে নিয়ে এরকম করলে এইটা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমার ম্যাথ। আমরা কাকে বের করছি? আমরা বের করছি যত বেগে তাকে ছুঁড়ে মারা হয়েছে সেই বেগটা, আমরা বের করছি এই ভিটাকে। বুঝছো? তাহলে মিনিমাম এত বেগে ছুঁড়ে মারলেই এই গ্রহটা ওইখানে যাবে। একদম বলছো ভাই এটা মিনিমাম কেন? কারণ দেখো এইটুকুই তো সবচেয়ে লোয়েস্ট এফোর্ট, তুমি সাম্য অবস্থার বিন্দু পর্যন্ত পাঠাচ্ছ। তুমি এমন একটা বেগে মারছো যেই বেগে মারলে সে এখান থেকে রওনা করছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তুমি চাচ্ছ কি এইখানে আসার পরে তার বেগটা কি হয়ে যাক? 0 হয়ে যাক, তাই না? তাহলে এখানে এত অল্প একটা বেগে মারছো, যেই বেগে মারার কারণে সাম্যাবস্থান পর্যন্ত যেতে যেতে তার বেগ 0 হয়ে যাবে। বাকি তাহলে ওই গ্রহে যাবে কেমনে? ওই গ্রহে বাকিটা ও টাইম দিয়ে নিয়ে যাবে, ও নিজেই টান দিয়ে নিয়ে যাবে। তাহলে তোমার জন্য এটাই সবচেয়ে মিনিমাম বেগ না? হ্যাঁ,
মিনিমাম বেগ না হয়ে অন্য বেগ হইতো, কখন জানো? ধরো তুমি এমন একটা বেগে ছুড়ে মারছো যে সাম্য অবস্থানে যাওয়ার পরও তার আরো কিছু বেগ আছে, শেষ হয়ে যায়নি সম্পূর্ণ বেগটা, তার আরো কিছু বেগ অবশিষ্ট আছে, তাহলে তোমার মানে কি তুমি বেশি বেগ দিয়ে মারে ফেলছো, তোমার বেশি বেগ দিয়ে মারা হয়ে গেছে। তুমি সব থেকে কম বেগ ওইটাই যেই বেগ দিয়ে মারলে জাস্ট সাম্যাবস্থার বিন্দুতে যেয়ে পৌঁছাইলো, কোন রকম সাম্যাবস্থার বিন্দুতে যেয়ে পৌঁছাইলো, বুঝছো? মানে একটু কম বেগে মারলে পৌঁছাইতোই না, এর চেয়ে একটু কম বেগে যদি মারতা, এটাকে কেন মিনিমাম বলছে, এটার চেয়ে যদি একটু কম বেগে মারতা তাহলে ধরো এখানে এসে জিরো হয়ে যেত বেগ, এখানে এসে জিরো হইলে কি তার আর ওই গ্রহে যাওয়া হইতো? এখানে আসার পরে বেগ যদি জিরো হইতো তার কি ওই গ্রহে যাওয়া হইতো না, তখন এই জিনিসটা এভাবে যাইতো, দেন আবার ব্যাক করে ফেলতো, এভাবে যাইতো দেন আবার ব্যাক করে ফেলতো, তাই না? কারণ এই গ্রহের টানটা তখন এই জায়গায় কোনো জায়গায় যায় থাইমে যাওয়া মিন্স হচ্ছে এইখানের টানটা তখন কি এক্সেস, এখানের টানটা তখন লব্ধি রূপে থাকবে। আমি এমন একটা বেগে মারবো যেন জাস্ট সে এইখানে যেয়ে থামে, তখন আর সে এখানে আসবে না, তখন বাকিটা কি সে ওই জায়গায় চলে যাবে। বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? আর ভাই ম্যাক্স বি কেমনে বের করে? ম্যাক্স বি এর তো লিমিট নেই, ইনফিনিটির, যত বেশি ইচ্ছা তত বেশি বেগে মারলেই তুমি এখানে যাবে, মানে এটার কোনো সীমা নেই, আপার লিমিট নাই, আপার লিমিট তুমি অনেক বাড়াইতে পারো, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো তোমাদেরকে কয়েকটা দিব, মানে কাজ দিব, এটা ফর্মুলা কয়েকটা মুখস্থ করতে হবে আমাদের চার্ট ওয়াইজ, এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। সবাই স্ক্রিনশট নাও, এগুলো হোমওয়ার্ক, এটা ফর্মুলা মুখস্থ করা, এটা হোমওয়ার্ক, স্ক্রিনশট নাও, এটা মুখস্থ করবা, আমি বলে দিচ্ছি কিভাবে করবা, আমি বলে দিচ্ছি কিভাবে করবা। ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ। স্ক্রিনশট উঠাও, এটা স্ক্রিনশট উঠাবা। স্লাইড দিবেন না? হ্যাঁ স্লাইড তো দিবই। দেখো এখানে কি বলছে, আমরা বিভবের একটা ফর্মুলা পড়ছি, তাই না? যে কোনো একটা গ্রহ থাকতো বা যে কোনো ভর থাকতো, ওই ভরের থেকে আর দূরত্বের একটা বিন্দুতে, কত দূরত্বে? আর দূরত্বের একটা বিন্দুতে বিভবের ভ্যালু বের করছি। এই জিনিসগুলো আমরা করছি। আর দূরত্বের এই বিন্দুতে বিভবের ভ্যালু কত? মাইনাস জি ইন্টু যে গ্রহের ভর ডিভাইড বাই দূরত্ব, দূরত্ব হচ্ছে আর, এটা বের করছি। যে কোনো একটা দূরত্বের বিন্দুতে বিভব বের করেছি। এখন হোয়াট ইফ আমাকে গ্রহের বাইরের কোনো বিন্দু বললো না, গ্রহের ভেতরেরই একটা বিন্দু, এই বিন্দুতে বিভব বের করতে বললো, যদি এই বিন্দুতে বিভব যদি বের করতে বলে, তাহলে তো এই ফর্মুলা খাটবে না। এটা ছিল আমাদের যে ফর্মুলা মাইনাস জি এম বাই আর, এই ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ হয়ে যাবে, মানে বলতে পারো 99% ম্যাথই হয়ে যাবে। স্পেশাল কিছু ম্যাথ যদি থাকে যেগুলো হচ্ছে কি গ্রহের বাইরের কোনো বিন্দু বললো না, গ্রহের পৃষ্ঠের কোনো বিন্দু বললো না, গ্রহের মধ্যেরই কোনো বিন্দু, সেখানে বিভব, তখন কিন্তু এই ফর্মুলাটা খাটবে না। এই ফর্মুলাটা কেবল প্রযোজ্য কখন জানো? গ্রহের বা গোলকের পৃষ্ঠ এবং পৃষ্ঠের বাইরের বিন্দুগুলোর জন্য। ঠিক আছে, তো আমরা যদি অন্য কোনো জায়গা হয়, অন্য কোনো জায়গা মিন্স ধরো পৃষ্ঠের কোনো বিন্দু, ভেতরের কোনো বিন্দু, সেইগুলোর জন্য ফর্মুলা কি সব এখানে দেওয়া আছে। এখানে কিন্তু খুব বেশি নতুন কিছু দেখে মনে হচ্ছে না, অনেক বেশি কিছু, আসলে কিন্তু দেখো সব একই ফর্মুলা। এই ফর্মুলা পড়ছো না তোমরা? এগুলো তো পড়া, এটা এখানে নতুন কিছু পড়ার না, এটা সব ডান, অলরেডি ডান করে ফেলছে। এটা আমাদের খালি শিখার মধ্যে আছে কি জানো? ফাঁপা গোলকের সবই ডান, হ্যাঁ এইটাও ডান, এগুলো আমরা পড়ছি পৃষ্ঠ এবং পৃষ্ঠের বাইরের বিন্দুগুলোর জন্য, এটাও ডান। আমাদের শিখার মধ্যে জাস্ট ফর্মুলা নতুন আছে হচ্ছে এই দুইটা জিনিস খালি শিখবা তোমরা। শিখার মধ্যে জিনিস কয়টা? দুইটা। এই দুইটা কোথায় কোথায়? পৃষ্ঠের অভ্যন্তরের কোনো বিন্দু, এখানের কোনো বিন্দুতে বিভব, হ্যাঁ কেন্দ্রের কোনো বিন্দু, একদম কেন্দ্রবিন্দুতে বিভব, এই দুইটা জিনিসই জাস্ট নতুন। এই দুইটা ফর্মুলাই আসলে শিখার মতন, বাকি যে ব্ল্যাক কালার যেগুলো মানতে এগুলো অলরেডি শিখছো, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করছি এতক্ষণ ধরে, এগুলোই করছি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, এটা তাহলে এইভাবে মনে রাখবা। এরপরে আসো প্রাবল্যেরও সূত্র। আমরা প্রাবল্যের সূত্র পড়ছি না? এরকম একটা ফর্মুলা পড়ছিলাম প্রাবল্যের জন্য, ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা কখন প্রযোজ্য? গোলকের পৃষ্ঠ এবং পৃষ্ঠের বাইরের বিন্দুর জন্য, পৃষ্ঠ এবং পৃষ্ঠের বাইরের বিন্দুর জন্য, মানে এটা তুমি অলরেডি পড়ছো, এটা তুমি পড়ছো, এগুলো পড়া কিন্তু শেষ, এগুলো করছি আমরা।
পৃষ্ঠ এবং পৃষ্ঠের বাইরের বিন্দু যেগুলো পড়ছো, তাহলে পড়ার বাকি আছে কয়টা? পড়ার বাকি আছে এইটা আসলে, এটা তো ভ্যালু মুখস্থ। হ্যাঁ, এই দুইটা ভ্যালু বাকি আছে। এটা কখন যদি ধরো পৃষ্ঠ এবং পৃষ্ঠের বাইরের বিন্দু না হয়, পৃষ্ঠের অভ্যন্তরে কোনো বিন্দু, এই বিন্দুতে তুমি প্রাবল্য বের করতেছো, একটা গোলক নিরেট বা ফাঁপা যেটাই হোক, এই বিন্দুতে তুমি প্রাবল্য বের করতে চাচ্ছ, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, এগুলো না ইউজ করে। বুঝছো? তো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, এখানে পড়ার জিনিস জাস্ট একটা, আর আগের পেজটাতে পড়ার জিনিস জাস্ট দুইটা। ক্লিয়ার? বুঝছো? ওকে, সবাই লেখা হলে বলিও। আচ্ছা ভাইয়া, আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং বায়োলজি এইচএসসির জন্য কিভাবে পড়বো? যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে বায়োলজি পরীক্ষাগুলোর আগে পড়বা। আমি এটাই করতাম, মানে বায়োলজি যখন কলেজে পরীক্ষা থাকতো বা সিটি পরীক্ষা থাকতো, তার আগে 2 দিন আগে পড়া শুরু করতাম, এইভাবে পড়তাম আর কি। আর মেইন পরীক্ষা, বড় পরীক্ষা হলে 5 দিন আগে পড়া শুরু করতাম। হ্যাঁ, এমন না যে বায়োলজি পরীক্ষার আগের 5 দিন, ওই টার্ম ফাইনালটা বা ওই সেমিস্টারটা পরীক্ষা যেটা হবে, ওই সেমিস্টারের পরীক্ষার একদম আগে, মানে বাংলা পরীক্ষাটা যেদিন শুরু হবে তার বাংলা পরীক্ষার জন্য টাইম রেখে একদিন, তার আগের 5 দিন আমি বায়োলজি পড়তাম। গরম গরম বায়োলজি পড়লে মনে থাকে বেশি, তো সেই জন্য আমি পরীক্ষার আগেই মানে একটু জোর দিতাম আর কি বায়োলজির জন্য। তবে যদি টার্গেট থাকে মেডিকেল, তাহলে আমি বলবো তুমি সপ্তাহেই একটা রুটিন বরাদ্দ রাখতে পারো বায়োলজির জন্য। ঠিক আছে? তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট স্টুডেন্টসদের জন্য। যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো শেষ করতে হিমশিম খাওয়া, স্বাভাবিক খাবা, কারণ ফুল সিলেবাসে এটা 4টে খানের কথা না, শর্ট সিলেবাসেই অনেক, আর ফুল সিলেবাসে এটা আরও বেশি। তো তখন তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটা রেগুলার রুটিনে রাখবা, মানে সাপ্তাহিক ভিত্তিতে প্রতিদিনই পড়বা। আর বায়োলজিটা তুমি ওই যে পরীক্ষার আগে 5 দিন 7 দিন ওই দিন টানা পড়বা। মানে টানা মিনস 15-14 ঘন্টা করে পড়বা, কাভার হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? এখন ভাই স্ট্যাট নিয়েছি, সবাই বলে বিপদে আছো, কি করবো? না না না, স্ট্যাট নিলে তো কোনো সমস্যা নাই, স্ট্যাট নিছো তো প্রবলেম নাই তো। হ্যাঁ, স্ট্যাট নিলে তোমার কিছু জায়গা আগে থেকেই নাই, যেটা হচ্ছে তুমি ধরো মেডিকেলে দিতে পারবে না, ঢাকা ভার্সিটির বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবে না, বাট ইঞ্জিনিয়ারিং তোমার জন্য রাস্তা ফুল ওপেন। কিন্তু স্ট্যাটসের জায়গায়, স্ট্যাট যেহেতু নিছো, স্ট্যাটসের পড়া কম, স্ট্যাটস অল্প একটু পড়ে বাকি টাইমটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু পড়বা। বাকি টাইমটা যদি চিল করো তাহলে কিন্তু লাভ নেই। তোমার ইঞ্জিনিয়ারিং হইতেই হবে, এইভাবে পড়তে হবে, মানে ইঞ্জিনিয়ারিং তোমার হইতেই হবে আর কি, ওভাবে পড়তে হবে, যেহেতু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অন্যান্য যারা বন্ধু বান্ধব আছে তাদের আরো বেশি পড়তে হবে। আচ্ছা, মেগা এক্সামের কোশ্চেনগুলা, আচ্ছা চলে গেল কমেন্টটা, ম্যাথে ভি ইজ ইকুয়াল টু ভি। ভাইয়া, ম্যাথ অপশনাল নিলে কি ইঞ্জিনিয়ারিং পড়তে প্রবলেম? আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ম্যাথ মেইন রাখো, বায়োলজি অপশনাল রাখো, কোনো জায়গায় বাড়ি খাবা না। মানে এমন না যে ম্যাথ মেইন রাখলে বায়োলজি অপশনাল নিলে কোনো জায়গায় ঝামেলা হবে, কোনো জায়গায় বাড়ি খাবা না যেহেতু, সো ম্যাথ মেইন রাখো, কোনো প্রবলেম নেই, ম্যাথ মেইন রাখো আর বায়োলজি অপশনাল রাখো। বাট ম্যাথ অপশনাল নিলে আমি সঠিক বলতে পারছি না, বাট কোনো কোনো জায়গায় বাড়ি খাইতেও পারে, বাট বায়োলজি অপশনাল রাখলে কোথাও বাড়ি খাবে না, দ্যাটস ফর শিওর। আচ্ছা, আর এর মান কোথেকে যাবে? আর এর মান দেওয়া থাকবে, স্মল আর এর মান দেওয়া থাকবে, কেন্দ্র থেকে কতটা দূরে সেটা দেওয়া থাকবে তোমাকে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আগে পৃষ্ঠে বিভব শক্তি নিয়ে হিসাব, ভাইয়া আগে পৃষ্ঠে বিভব শক্তি নিয়ে হিসাব করতাম না কেন? ওই যে চিন্তা করে দেখো, গত ক্লাসের লাস্ট কথাটা বলছিলাম, আগে ছোটবেলায় যখন আমরা পড়তাম, পৃষ্ঠে যখন থাকতো তখন বিভব শক্তি 0 ধরতাম। কারণ কি? কারণ পৃষ্ঠে আগে আমরা পৃষ্ঠটাকেই প্রসঙ্গতল ধরতাম, যে ভূপৃষ্ঠ সেই ভূপৃষ্ঠকেই প্রসঙ্গতল ধরতাম। বাট এখন কি হয়েছে, আমি যখন পড়াচ্ছি গত ক্লাস, আজকের ক্লাস, এগুলোতে কি হচ্ছে, কাকে প্রসঙ্গতল ধরছি? অসীম অবস্থানটাকে। তো আমার তো প্রসঙ্গ এখন আলাদা, তো এখন যেই মাথায় রাখবা, প্রসঙ্গতল তুমি যাকে ধরো সেখানে বিভব শক্তি 0। যেমন এখন অসীমে আমরা বিভব শক্তি ধরছি, প্রসঙ্গতল ধরছি অসীমকে, অসীমে বিভব শক্তির মান কত? অসীমে কোনো বস্তুকে স্থাপন করলে অসীমে বিভব শক্তির মান কত? 0। বাট পৃষ্ঠে বিভব শক্তির মান আছে। আগে ছোটবেলায় যখন করতাম, পৃষ্ঠটাকে আমরা প্রসঙ্গতল ধরতাম, তো পৃষ্ঠে তখন বিভব শক্তি 0 হইতো। বুঝছো? ফাঁপা গোলক বলতে মাঝখানে কোনো ভর নেই, মাঝখানটা ফাঁপা আর কি। ঠিক আছে? ভাইয়া মাইক অন করেন, এখন না ক্লাসগুলো চ্যাপ্টারগুলো শেষ হোক আর একটু, তারপর মানে এখন মানে প্রশ্ন তোমরা মানে যেটা হয়তো করবো ওইটা দেখবে নেক্সট ক্লাসে এটার উত্তর আছে। আচ্ছা, বুয়েটের জন্য কিভাবে পড়া উচিত? সিম্পল, মানে
তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলো বেশি জোর দিয়ে পড়বা, তাহলেই হয়ে যাবে। মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার সিলেবাস যেন কলেজের চেয়ে আগে শেষ হয়, ওইটা মেক শিওর করো, তাইলেই হয়ে যাবে। আপাতত আমি বলবো 25 ব্যাচের জন্য বুয়েট সেন্ট্রিক প্রিপারেশন এটাই, যে বেসিকটা ক্লিয়ার করো, কলেজের আগে সিলেবাস শেষ করো। কলেজের আগে সিলেবাস শেষ করো, তুমি কনফিডেন্স এমনিই পাবা, ওই কনফিডেন্সটাই তোমাকে দেখবা যে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। মেগা এক্সামের কোশ্চেনগুলোর একটা আলাদা ক্লাস নিলে ভালো হয়। সলভ ক্লাস দেওয়ার কথা বলতেছো, ঠিক আছে, আমি সলভ ক্লাস দেওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা, গাইডলাইন সেশন করেন। আচ্ছা, গাইডলাইন সেশন আমরা অ্যাজ এ হোল সব সাবজেক্ট মিলে তাহলে একদিন করব। আমাদের জানুয়ারি 31 পর্যন্ত খুবই টাফ ডে যাচ্ছে। জানুয়ারি 31 পর্যন্ত তোমরা জানো 23 ব্যাচে এবার অ্যাডমিশন টাইমটা খুবই এগিয়ে দেওয়া হয়েছে। মানে নর্মালি কিন্তু এত আগে থাকে না, নর্মালি কিন্তু একটু ডিলে বা ভার্সিটির পরে হয় অন্যান্য এক্সামগুলো, বাট এবার অনেক আগানো এক্সামগুলো, মানে এক এক্সামের মধ্যে গ্যাপও কম। তো এর জন্য জানুয়ারি 31 পর্যন্ত আমরা সকল ভাইয়ারেই দেখা যাচ্ছে যে প্রতিদিন 6-7 ঘন্টা করে ক্লাস থাকে বিভিন্ন অ্যাডমিশন ব্যাচে। সো খুবই বিজি। জানুয়ারি 31-এর পরে আমরা একটু ফ্রি হবো, তখন আমাদের একমাত্র ব্যাচ হিসেবে 25 ব্যাচই থাকবে। 24 ব্যাচও লাস্টের দিকে, 24 ব্যাচের ফাইনাল ডিভিশন ব্যাচে খুব বেশি একটা ক্লাস নেই। তো তখন আমরা 25 ব্যাচের জন্য গাইডলাইন সেশন বা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ সবাই মিলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে। আরেকটা জিনিস, আচ্ছা, এইটা তুলে রাখো, এটা হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ, এমসিকিউতে আসবে বিভব শক্তি আর প্রাবল্যের সম্পর্কটা কিরকম। হ্যাঁ, বিভব আর প্রাবল্যের সম্পর্কটা, বিভব শক্তি না, বিভব আর প্রাবল্যের সম্পর্কটা কিরকম, ভি আর ই কি সম্পর্ক। তুমি ফর্মুলাগুলো দেখলেও বুঝতে পারো। ই এর ফর্মুলা আমরা পড়ছিলাম কি, জি এম বাই আর স্কোয়ার। ভি এর ফর্মুলা পড়ছি কি, মাইনাস জি এম বাই আর। তুমি ফর্মুলা দেখলেই বুঝতে পারবে, একটা ভাগ দিলে এই জিনিসটাই থাকে, একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে এই জিনিসটাই থাকে, এই জিনিসটাই থাকে। তো আমরা এটা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন ফর্মে লিখলাম কেন, কখন এই জিনিসগুলো লাগবে, যখন তোমার ধরো সাপোজ এরকম একটা ম্যাথ দিল, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ফাংশন অফ আর, এইভাবে দিয়ে দিল। ফাংশন অফ আর বলতে কি বোঝাচ্ছেন, ফাংশন অফ আর বলতে বোঝাচ্ছি এরকম, ধরো 3r স্কোয়ার প্লাস 2r মাইনাস 5, এরকম ভাবে যদি দিয়ে দিই, বিভবের রাশিমালাকে দূরত্বের সাথে একটা সমীকরণ রূপে দিয়ে দিল, আর এর একটা ফাংশন রূপে দিয়ে দিল, দূরত্বের ফাংশন, তখন তোমাকে ই যদি বের করতে বলে, তুমি তখন ই এইভাবে বের করে ফেলবা। ডিডিআর অফ ভি, তো তাহলে আমি মাইনাস সামনে দিই, মাইনাস ডিডিআর অফ ভি, ভি এর জায়গায় ভ্যালুটা লিখে দিবা 3r স্কোয়ার প্লাস 2r মাইনাস 5। হ্যাঁ, তখন তুমি জাস্ট কি করবা, ডিফারেন্সিয়েশন করে দিবা। ডিফারেন্সিয়েশন যদি করে দাও তাহলে কত, 6r আসবে। আর নর্মালি যখন আমরা বের করি, এগুলো পরে দেখাই দিব কিভাবে করি। 6r আসবে, মাইনাস থাকবে 6r, এটা আসবে 2, আর এখানে এটা আসবে 0। হ্যাঁ, এরকম কিছু আসবে। তাহলে ই ইজ ইকুয়াল টু এত। নর্মালি আমাদের প্রশ্নগুলোতে যখন বলবে ই এর মান বের করতে বলবে, ই এর মান বের করতে যদি বলে, ই এর মান হচ্ছে এরকম 6r প্লাস 2, তখন তুমি আর মাইনাসটা নিবা না। যদি মান বের করতে বলে তাহলে এটা, তাহলে আমাদের মানই বের করতে হবে, মান বের করলে এটা। ঠিক আছে, এই মডুলাস দিয়ে করো 6r প্লাস 2, 6r প্লাস 2 যদি তুমি দাও তাহলে তুমি ধরো এই হচ্ছে তোমার ভ্যালু, বুঝছো? তো এই রকম কনসেপ্টগুলো আসতে পারে। তো এটা জাস্ট এমসিকিউর জন্য, এরকম এত আমি দেখি নাই, খুব বেশি আছে, এটা বানাই দিছি আমি। এটা সম্পর্কটাই আসবে যে নিচের কোনটি মহাকর্ষ বিভব আর মহাকর্ষ প্রাবল্যের সম্পর্ক, নিচের কোনটি মহাকর্ষ প্রাবল্য আর মহাকর্ষ বিভবের সম্পর্ক। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।